গাল ফুলিয়ে দাঁত কিরমির করছে মাহি। দুপা মেঝের দিকে ঝুলিয়ে বসে আছে বিছানায়। যখন তখন লোকটা ধমকায়, উড়ে এসে জুড়ে বসে এক প্রকার। কেন? সে ওকে নিজ আস্তানায় নিয়ে এসেছে বলে মাথা কিনে নিয়েছে নাকি? মাহির এহেন অতর্কিত ভাবনার মাঝে ঘরে সার্ভিং র্যাক নিয়ে প্রবেশ করলেন মেডেন ইরা। মাহিকে বিছানার এক কোণে অমন গাল ফুলিয়ে বসে থাকতে দেখে তিনি কেমন ভ্রু কুচকালেন। সার্ভিং র্যাকটা ঠেলতে ঠেলতে এসে দাঁড়ালেন বিছানার অন্য পাশে। অতঃপর র্যাকটা ঠায় দাঁড় করিয়ে রেখে দু কদম বাড়িয়ে এসে বসলেন মাহির একদম গা ঘেঁষে। মাহি নড়ল চলল না। মেডেন তখন আলতো করে এক হাতে জড়িয়ে ধরলেন মাহিকে। নরম কণ্ঠে জানতে চাইলেন, কি হয়েছে তোমার? হুট করে এত রেগে গেলে যে? মাহির ফর্সা মুখখানায় ছেয়ে আছে লাল আভা। সরু নাকের পাটাটা লাল টুকটুকে, রং ধরেছে যেন। সে প্রতি উত্তরে গাল ফুলিয়ে নিজের ভাঙা কণ্ঠে জবাব দিল, না, রেগে নেই। মেয়েটার কথা স্পষ্ট রাগ, নরম সরম মেয়েটা, তবে রাখতেও জানে। মেডেন স্মিত হাসলেন। মাহিকে ছেড়ে দিয়ে কপট তারা দেখিয়ে বললেন, খাবারটা খেয়ে নাও। শুনলাম তোমার নাকি খুব ক্ষুধা পেয়েছে। মাহি খাবার খেতে নারাজ। তখনই বুকের কাছে দুহাত বেঁধে মুখ ঘোরালো অন্যত্র। ভাঙা কণ্ঠে বেশ ঝাঁজ ঢেলে বলল, খাবো না আমি, নিয়ে যান এইসব। মেডেন অবাক হলেন এহেন উত্তরে। চোখে মুখে একরাশ হতবাকতা লেপটে নিয়ে শুধালেন, ও মা, তা কেন? তুমি না বললে তোমার খুব ক্ষুধা লেগেছে? তাহলে এখন খাবে না কেন? মাহি তৎক্ষণাৎ প্রতি উত্তর করেনি। সবটা কেমন যেন ভীষণ বিরক্ত লাগছে তার কাছে। এই আলিশান প্রাসাদের ন্যায় বাড়ি, রক্ষী প্রহরী, আর সবশেষে ওই মনস্টার। সবাইকে এত বিরক্ত লাগছে না। মেয়েটা নিজের বিরক্তি নিয়েই জানালো, প্লিজ কৈফিয়ত শুনতে চাইবেন না, আমার ভালো লাগছে না কিছুই। খাবারটা নিয়ে যান, আমার ক্ষুধা পেটেই মরে গেছে। মেডেন অসহায় চোখে তাকিয়ে রইলেন কিয়ৎক্ষণ। মুখ খুলে কিছু বলতেই যাবেন অমনি কক্ষের দুয়ারের দ্বার থেকে ভেসে এলো এক পুরুষালী গুরুগম্ভীর কণ্ঠ। বাংলার শেষ নবাবের বংশধর ওরফে শ্রেষ্ঠ নাকি কাঁদনি, কথায় কথায় গাল ফুলানি, খাবার খাচ্ছিস না কেন? এহেন কথায় তখনই বসা ছেড়ে উঠে দাঁড়ালেন মেডেন। মাথাটা ত্রস্ত নুয়ে সরে দাঁড়ালেন কয়েক কদম। এদিকে মুগ্ধের অমন ঠেস দেওয়া কথা কর্ণকুহরে পৌঁছাতে মাহি কেমন বিরক্তিতে মুখ কুচকাল। মুখটা আগের ন্যায় অন্যদিকে ঠাই ঘুরিয়ে রেখে ফটাফট বলল, খাবো না আমি, তাতে আপনার কি? দেখি আমি না খেয়ে থেকে মরতে পারি কিনা। গম্ভীর পুরুষ বাঁকা হাসলো এহেন কথায়। দুহাত পকেটে গুজে রেখে পা বাড়ালো সম্মুখে। গমগমে গলায় আদেশ ছুড়ল, আউট! মেডেন তখনই মাথা ঝাঁকিয়ে চলে গেলেন ঘর ছেড়ে। মুগ্ধ তখন এগিয়ে এসে দাঁড়ালো মাহির মুখোমুখি। মাহি এখনো মুখ ঘুরিয়ে রেখেছে। তা দেখে গম্ভীর পুরুষ কেমন ভ্রু কুচকায়। তখনই শক্ত হাতে মাহির মাথার পেছনে চুলগুলো চেপে ধরে। মাহি কুকিয়ে উঠে চোখ মুখ কুচকে ফেলে ব্যথায়। মুগ্ধ তখন শক্ত হাতে মেয়েটার মাথা ঝাঁকিয়ে কটমট করতে করতে বলে, ডোন্ট ইউ ডেয়ার টু ইগনোর মি চাশমিশ। নেক্সট টাইম থেকে আমি কথা বলার সময় তোর সম্পূর্ণ মনোযোগ যেন অলওয়েজ আমার উপরেই থাকে। আদার রাস্তার ওই ছোট্ট কান্দটা কিন্তু সারা জীবনের জন্য কথা শোনা বন্ধ করে দিবে। মাহি নাক টানলো সামান্য। চোখ দুটো তার এখনো কুচকে থাকায় মুগ্ধ তুলল আরেক গর্জন। চোখ খুল বেয়াদবের বাচ্চা। তখনই সপ্তদোষী নিজের ছলছল চোখ জোড়া খুলল। মুহূর্তেই থমকালো চারিপাশ। মাহির ছোট্ট মুখখানায় বেশ নিকটে সুদর্শন যুবকের মুখ। ঘন কালো পল্লবিত বাদামি চোখ দুটো যেন নিখাত ঘন জঙ্গল। লম্বাটে তার মুখ, খোঁচা খোঁচা দাড়িতে আবৃত তীক্ষ্ণ চোয়াল, একদম তীরের ফলার ন্যায় খাড়া নাক, তামাটে পোড়া বাদামি ঠোঁট দুটো, ডান পাশে খানিকটা ক্ষত জাতীয় কিছু। লোকটা সে কি মারাত্মক ফর্সা। তার ফর্সাটে ললাটে মাথা ভর্তি উস্কো খুস্কো চুলগুলো খানিক আছড়ে পড়ছে যেন। বাম কানের লতিতে আটকিয়ে রাখা একখানা প্লাটিনামের গোল রিং জাতীয় দুল। মানুষটার গা থেকে ভেসে আসছে এক অদ্ভুত সুন্দর ঘ্রাণ। মাহি জানে না এই পারফিউমের নাম, জানে না হঠাৎ তার হৃদয় থমকানোর কারণ। এর আগে থোড়ায় এত কাছে থেকে কোনো পুরুষ মানুষকে দেখেছে সে। সপ্তদশীর পেটে হঠাৎ করে গুড়গুড় শুরু হলো কেন যেন। তার নিখাত সৌন্দর্যমণ্ডিত গোলাপি অধৈর্যরা কাঁপছে তিত্তির করে, যেন বলতে চাইছে কিছু। মুগ্ধ নামক সুদর্শন যুবক ক্রূর হাসি টানলো ঠোঁটের কোণে। পর মুহূর্তে সে হাসি গায়েব হয়ে গেল কোথায় যেন। মাহির চোখে চোখ রেখে ঝাঁঝালো কণ্ঠে বলল, আই নো আই এম টু হ্যান্ডসাম। তাই বলে এইভাবে চোখ দিয়ে গিলে খেতে হবে আমায়? এর আগে কখনো সুন্দর পুরুষ মানুষ দেখিসনি? নির্লজ্জ মেয়ে ছেলে, ছি 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 ছি। এভাবে হা করে তাকিয়ে আছিস? যা এক গ্লাস পানিতে ডুব দিয়ে মর, যা।
মাহি বুঝি নিজ কাণ্ডে নিজেই লজ্জিত এবার। তখনই নয়ন নামালো নিচে, ভীষণ অস্বস্তিতে নড়চড় করতে তার চুলগুলো আরেকবার টান বসায় মুগ্ধ। অন্য হাতে তখনই মাহির চোয়াল চেপে মুখটা খানিকটা উঁচু করে চোখাচোখি করলো ফের। মাহির এবার আর সাহসে কুলাচ্ছে না মুগ্ধর চোখে চোখ রাখতে, তবুও মেয়েটা বেশ করে নিজেকে সামলে তাকালো মুগ্ধের মুখ পানে। কটমটিয়ে তাকিয়ে আছে মুগ্ধ, দাঁত খিচে হিসিয়ে বলে, না খেয়ে কেউ মরে না বান্দির মেয়ে, মানুষ মরে যন্ত্রণায়, একাকিত্বে এবং কষ্টে। তো তোকে আমি সব দিব, জাস্ট একটু সময় নে, রইস হয়ে, কিন্তু দিবই। মাহি ঢোক গিলল সামান্য। এহেন মোটা মোটা কথা কোনো কালেই ঘটে ঢুকে না তার, আজও ঢুকলো না বই কি। সে কেমন অবোধের ন্যায় তাকিয়ে থাকতে মুগ্ধ তাকে ছেড়ে দিল, কাটকাট কণ্ঠে আদেশ ছুড়ল, এক্ষুনি খাবার খাবি। মাহি চুলের ব্যথায় এখনো কুচকে রেখেছে মুখ, তারপরও চোয়ালের ব্যথা নতুন করে যোগ হলো বলে। এর মধ্যে মুগ্ধের অমন আদেশ যেন জ্বলা আগুনে ঘি ঢাললো এক প্রকার। মাহি কেমন তেতে গিয়ে বলল, না, খাবো না। অবাধ্য বলিটা ঠোঁট গলি অস্ফুটে বের হতে মেয়েটার নরম সরম ডান গালটায় সপাটে বসালো এক থাপ্পড়। তৎক্ষণাৎ হতভম্ব বনে গেল মাহি। কানের পাশ দিয়েই মাত্র বুঝি ভোর শব্দ তুলে উড়ে গেল এক বিশাল কিছু। সময় নিয়ে এক হাত তার উঠে গেল ব্যথায় জ্বলতে থাকা গালের উপর। মেয়েটা কেমন নাক টানছে এবার, খানিক ফোপাতে ফোপাতে আলতো করে হাতের উল্টো পিঠে চোখ দুটো মুছে নিয়ে আধো আধো বলিতে আওড়ায়, এভাবে যখন তখন না মেরে আপনি আমায় একেবারে মেরে ফেলুন না। তাও বাকিটা শেষ হবার পূর্বে তার বাম গালটাতেও একই রকম ভাবে বসলো মুগ্ধের শক্তপোক্ত হাতের 5 আঙ্গুলের ছাপ। মাহি এবার ভ্যা ভ্যা করে কেঁদে ওঠে, দুগালে হাত চেপে ভীষণ কষ্ট নিয়ে আচমকা চেঁচিয়ে বলে ওঠে, কথায় কথায় গায়ে হাত তুলেন কেন আপনি? মুগ্ধ দাঁত চিবোয়, শক্ত চোয়ালে কটমট করতে করতে বলে, গলার স্বর নামিয়ে কথা বল, বান্দির মেয়ে। মাহির শরীর জ্বলছে রাগে, গাল জ্বলছে থাপ্পড়ের রেশে। তবুও মেয়েটার সে কি তেজ, সে আবারও অবাধ্যতা দেখিয়ে বলে, বলবো না। কি করবেন আপনি? কথাটা শেষ হতে না হতে অমনি মাহির গলা চেপে ধরে মুগ্ধ। মাহি হকচকায়, গলা ছাড়ানোর ব্যর্থ প্রয়াসে মত্ত থাকতে মুগ্ধ নিজের মুখটা নামিয়ে আনলো মাহির মুখ বরাবর, দাঁতে দাঁত চেপে অগ্নিদৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে থেকে গভীর অথচ ঝাঁঝালো কণ্ঠে আওড়ায়, একদম কাঁচা খেয়ে ফেলবো, আই রিপিট, একদম কাঁচা। যদিও আমি এ পর্যন্ত হিউম্যান মিট ট্রাই করিনি, বাট তোর বাড়াবাড়ি বেড়ে গেলে আমি নয় শুরুটা তোকে দিয়ে করবো। নিঃশ্বাস আটকে যাচ্ছে মাহির, কাশছে অনবরত। মুগ্ধ দেখলো, বাঁকা হেসে তখনই ছেড়ে দিল মাহির কণ্ঠ। ছাড়া পেতেই অস্থির মাহি পাগলের ন্যায় বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। মুগ্ধ তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে, মনের মধ্যে মায়ার লেশ মাত্র নেই। সে উল্টো মেয়েটাকে আদেশ ছুড়ে বলে, লাস্ট বার বলছি, খাবে কিনা বল। মাহির নিঃশ্বাস ফেলছে ঘন ঘন, উত্তর দেবার পরিস্থিতিতে নেই সে। মুগ্ধ ধরে নিল মেয়েটা বোধহয় আবারও অবাধ্যতা করছে তার, তাই তো সে কেমন এক হাত উঁচিয়ে ঘাট ডলতে ডলতে মেজাজ খিচে বলল, ফাইন, খেতে হবে না তোর। এমনিতে গত রাত থেকে আমার পুরোটা যথেষ্ট ক্ষুধার্ত। চল চল তাহলে তোকে ওর পেটে চালান করে দিয়ে আসি, ওঠ। প্রাডার কথা শুনতেই এতক্ষণে বীরাঙ্গনা ভাবস্রোত এক নিমিষে পালালো মাহির। মেয়েটা তখনই দিন দুনিয়া ভুলে লাফ দিয়ে নামলো বিছানা হতে, ভয়ার্ত ঢোক গিলে বলতে লাগলো, এই না 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 না, খাচ্ছি আমি, এই দেখুন খাচ্ছি আমি। তবু আপনার প্রাডাকে ডাকবেন না প্লিজ। বলেই মাহি এক লাফে চলে গেল সার্ভিং র্যাকের কাছে। ওপর থেকে যাই পেল তা হাত ভরে মুখে পুরে গপাগপ গিলতে লাগলো কোনো মতে। মুগ্ধ আর দৃষ্টিতে দেখছে মেয়েটার কাণ্ড, দুহাতে খাবার নিয়ে মুখে পুড়ছে, গাল দুটো ভরে গিয়ে মুখটা দেখা যাচ্ছে পটকা মাছের মতো। মুগ্ধ বিরক্ত হয়ে চোখ সরাতে গেলেই হঠাৎ তার দৃষ্টি আটকালো মাহির গায়ে। আশ্চর্য হলেও সত্যি এতক্ষণে একবারও মুগ্ধের দৃষ্টি পড়েনি মাহির গায়ে। পড়লে হয়তো আরো আগে মেয়েটার কপালে শনি লাগতো। মুগ্ধ কেমন শক্ত চোখে তাকিয়ে থেকে এগিয়ে এলো এক কদম, তখনই পেছন থেকে এক হাতে শক্ত করে মাহির কনুই চেপে মেয়েটাকে হ্যাচকা টানে ঘুরিয়ে নিল নিজের দিকে। এহেন কাণ্ডে মুখ ভর্তি খাবার নিয়ে হাঁ করে ভ্যাবলার ন্যায় তাকিয়ে রইল মাহি। সেকেন্ড খানেক পেরোতেই মুগ্ধের হাত চলে গেল তার পরনের গাউনটির কাঁধের অংশে, যেথায় শক্ত হাতে টেনে ধরেছে মুগ্ধ। চোখ মুখ লাল করে ছেলেটা কেমন গর্জন তুলে বলতে লাগলো, এগুলো কি পেয়েছিস তুই? কে দিল তোকে মেয়েদের কাপড়? আনসার মি। এহেন বজ্র কণ্ঠে আটকে ওঠে মাহি। মুখ ভর্তি খাবার নিয়ে কিচ্ছুটি বলতে পারল না বেচারি। মুগ্ধর মেজাজ এবার তুঙ্গে, সঙ্গে সঙ্গে ছেলেটা ছিঁড়ে ফেললো মাহির পরনে জামাটার কাঁধের অংশ। মাহি তৎক্ষণাৎ দুহাতে চেপে ধরে নিজের সম্ভ্রম, ভয়ে অস্বস্তিতে পাথরের ন্যায় দাঁড়িয়ে রইল কেমন।
তার ছোট্ট মাথায় এখনো ঢুকছে না মুগ্ধের হঠাৎ রেগে যাবার কারণ। এদিকে মুগ্ধ দাঁতে দাঁত চেপে অগ্নিদৃষ্টিতে তাকালো মেয়েটার মুখ পানে। তার মনে এবার কি চলছে কে জানে। সে কিয়ৎক্ষণ একইভাবে তাকিয়ে থেকে তখনই গটগটিয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। ওদিকে তার প্রস্থান ঘটতে জামাত ছেঁড়া অংশ চেপে ধরে ধপ করে মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ল মাহি। চোখ দুটো বোধহয় শুকিয়ে গিয়েছে তার, না হলে তো এতক্ষণে এক দু ফোঁটা অশ্রু ঠিকই ছোট্ট সপ্তদশীর কাজল দেখি চোখ দুটো থেকে। বিকেল নেমেছে, বেশ কিছুক্ষণ হবে। বাড়ির পেছনে চেরি ব্লসম ট্রি বাগানে হাঁটাহাঁটি করছে সিদ্ধার্থ। বিকেলের সময়টাই বাগানে বেশ ভালো কাটে তার। চারিদিকে নৈসর্গিক সৌন্দর্য যেন বরাবরই মুগ্ধ করে তাকে। সেটানে আজও ছুটে এলো ছেলেটা, তবে তার মুখটা আজ গম্ভীর, কপালে একরাশ চিন্তার ছাপ। সে একবার কি মনে করে হাঁটার মাঝপথে ঘাড় উঁচিয়ে তাকালো প্যালেসের দোতলার দিকে। তখনই তার নজরে পড়ল মাহি। মেয়েটা জানালার পাশে কাউচে বসে দূর আকাশপটে তাকিয়ে আছে। সিদ্ধার্থের হঠাৎ কি হলো কে জানে, তার সারা শরীর কেমন ঝাঁকিয়ে উঠল দেখে। ছেলেটা তড়িঘড়ি করে নিজের নজর লুকালো এদিক ওদিক, চোরের মতো কাচুমাচু করতে হঠাৎ টের পেল নিজ কাঁধে কারো হাতে শীতল স্পর্শ। তখনই হকচকে পেছনে ফিরল সিদ্ধার্থ। সম্মুখে চিরচেনা এক গম্ভীর মানুষকে দেখে ভড়কে গিয়ে অস্ফুটে আওড়ালো। অ্যারোইন। সামনে দাঁড়িয়ে থাকা গম্ভীর মুখ বিদেশি পুরুষ হাসলো ঠোঁট পিষে। গোলগাল মুখ তার, কপাল থেকে ডান গাল বরাবর আড়াআড়িভাবে বসে আছে একখানা গভীর দাগ। সে কি বিভৎস রূপ তার। ডান চোখ ঠিক থাকলেও বাম চোখে পড়ে আছে সফেদ রঙা লেন্স। পরনের কালো ফর্মাল প্যান্টে দুহাত ঢুকিয়ে সন্ধিয়ান গলায় জিজ্ঞাসা করলো, কি ব্যাপার শিড? আমায় দেখি হঠাৎ করে এত ভড়কে গেলে কেন? সিদ্ধার্থ আমতা আমতা করছে, শুকনো ফাঁকা ঢোক গিলে কোনো মতে বলছে, কই না না তো। অ্যাডউইন বিচক্ষণ মস্তিষ্কের মানুষ, মিথ্যেগুলো খুব সহজে ধরে ফেলতে পারেন তিনি। শত হলেও মনস্টারের রাইট হ্যান্ড বলে কথা। মনস্টারের মতো একটু একটু ভয়ঙ্কর না হলে কি আর হয়। অ্যাডউইনের ক্রমশ এগিয়ে আসে সিদ্ধার্থের দিকে। সিদ্ধার্থ ভয়ে ভয়ে কদম পেছাচ্ছে বেশ, তবে খুব বেশি পেছাতে পারল না বেচারা। তার আগে তাকে আটকে ফেল অ্যাডউইন। খুব সূক্ষ্মতার সাথে কোমর থেকে বন্দুক বের করে এনে ঠেকিয়েছে সিদ্ধার্থের গোপনাঙ্গ বরাবর। তা টের পেতেই ভয়ে তটস্থ সিদ্ধার্থ। হকচকি মুখ খোলার আগে শোনা গেল অ্যাডউইনের গম্ভীর কণ্ঠ। কি লুকাচ্ছ? সিদ্ধার্থ তড়িঘড়ি করে মাথা নাড়ায় দুদিকে, ভয়ার্ত কণ্ঠে বার কয়েক ঢোক গিলে বলে, বিশ্বাস করুন অ্যারোইন, আমি কিছু লুকাচ্ছি না। অ্যাডউইনের চোখে মুখে স্পষ্ট অবিশ্বাসের ছাপ। আবারও সন্দিগ্ধ গলায় জিজ্ঞাসা করে ওঠে, তাহলে তোমার মুখটা এমন চোরের মতো কাছামুচি করছে কেন? আসলে অ্যারোইন, আমি ভুল করে মনস্টারের? কি করেছে মনস্টারে? অ্যাডউইনের কণ্ঠে স্পষ্ট বিচলিত ভাব, চোখে মুখে এক প্রকার আগুন। সিদ্ধার্থ ভয়ে গুটিয়ে গেল আবারও। তখনই নিজেকে শুধরে বলল, না মানে বলছিলাম কি, আমি ভুল করে মনস্টারের নিষিদ্ধ জিনিসের দিকে তাকিয়েছি, তাই এভাবে কাচুমাচু করছিলাম। বিশ্বাস করুন অ্যারোইন, আমি এমনটা ইচ্ছে করে করিনি। অ্যাডউইন ভ্রু কুচকে তাকিয়ে আছে কেমন। সিদ্ধার্থের বলা কথাটা এক প্রকার টুক করে ধরে পরক্ষণে পাল্টা প্রশ্ন করল। নিষিদ্ধ জিনিস বলতে? সিদ্ধার্থ মাথা নোয়ায়, জড়সড় ধরে রয়েছে জবাব দেয়, প্যালেসের দোতলার দিকে তাকাবেন না অ্যারোইন, সেখানে আপাতত মনস্টারের নিষিদ্ধ জিনিস আছে। জড়সড় ভাব ধরে রয়েছে জবাব দেয়। অ্যাডউইন মাথা তুলে তাকায়নি একবারও, তবে তার কৌতূহল যেন ক্রমশ বাড়ছে নিষিদ্ধ জিনিসটা কি তা জানার জন্যে। সে নিজের বন্দুকটা আরেকটু চেপে ধরল সিদ্ধার্থের গায়ে, দাঁত খিচে জিজ্ঞাসা করলো, সূর্যাসাপটা উত্তর দাও, এই নিষিদ্ধ জিনিসটা কি? সিদ্ধার্থ আর চুপ করে থাকলো না, তখনই গড়গড়িয়ে বলে দিল সব। সবটা শুনে অ্যাডউইন যেন আকাশ থেকে পড়লো। তার চোখে মুখে একরা শতবাকতা লেপটে গেছে ইতিমধ্যে। তার ঠোঁটের ফাঁক দিয়ে অস্ফুটে কেবল বেরুলো, বাংলাদেশ থেকে মেয়ে এনেছে? সিরিয়াসলি? রাশিয়া কি মেয়ের অভাব পড়েছিল? মনস্টার প্যারাডাইজের ঠিক পেছনে রয়েছে বেশ পুরনো মাউন্টেন। মাউন্টেনের চূড়ায় নির্মিত দ্য অ্যাশেজ হাউস, যা শ্যাডো মনস্টারের পেন্ট হাউস নামে পরিচিত। সম্পূর্ণ কাজ দিয়ে তৈরি এ বাড়ি বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতর থেকে ঠিক ততটাই ভয়ঙ্কর। পাহাড়ি উঁচু নিচু পথ দিয়ে ওপরে উঠছে অ্যাডউইন। বসের সাথে দেখা হয় না তার আজ কতগুলো দিন হলো। পেটের মধ্যে গোছানো আছে বেশ কিছু কথা, সবগুলো একে একে বলতে হবে মনস্টারকে। পেন্ট হাউসের বক্সিং ক্লাব, পাঞ্চিং ব্যাগের ধূপধাপ শব্দে মুখরিত চারিপাশ। অ্যাডউইন সগৌরবে হেঁটে যাচ্ছে বক্সিং ক্লাবের দিকে। ক্লাবের দরজার সামনে দাঁড়িয়ে আছেন দুজন রেহরক্ষী। তারা অ্যাডউইনকে দেখতে পেয়ে হালকা কুর্নিশ জানিয়ে পথ থেকে সরে দাঁড়ালেন। অ্যাডউইন গম্ভীর মুখে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। অদূরে তাকাতেই দেখলো মনস্টার নামক বলিষ্ঠ দেহী পুরুষ একসাথে দুটো পাঞ্চিং বক্সে একের পর এক পাঞ্চ মেরে যাচ্ছে, কখনো দুহাত দিয়ে তো আবার কখনো পা দিয়ে। পরনে কেবল কালো রঙের ঢিলেঢালা ট্রাউজার,
পুরো গা উন্মুক্ত, দুহাতে দুটো বক্সিং গ্লাভস, একের পর এক পাঞ্চে শব্দ হচ্ছে বেশ। যুবকের সর্বাঙ্গ ঘামে জবজবে অবস্থা। এডউইন চুপচাপ কদম বাড়িয়ে এগিয়ে গেল খানিকটা সামনে। মনস্টারের কাছ থেকে বেশ দূরত্ব বজায় রেখে মাথা নুইয়ে বলতে লাগলো, দুবে বিয়েছের মন্তর। গুড ইভিনিং মনস্টার। মনস্টার জবাব দিলেন না, নিজ ওয়ার্কআউটে মত্ত থাকলেন কেমন। এডউইন খানিকক্ষণ চুপ থেকে হঠাৎ বলতে লাগলো, আপনার দাওয়াটা সঠিক ছিল মনস্টার। বারগান্ডি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মুহূর্তেই হাত দুটো থেমে গেল মুগ্ধের। বলিষ্ঠ গায়ে চওড়া বুকটা ওঠানামা করছে ঘন ঘন। কপালের উপর লেপ্টে থাকা ঘামে ভেজা চুলগুলো হাত চুইয়ে পড়ছে ঘাম। বাদামি চোখ দুটো ক্রমশ রক্তবর্ণ ধারণ করেছে, চোয়াল হয়েছে শক্ত। মুগ্ধ হাত থেকে গ্লাভস দুটো খুলতে খুলতে আদেশ ছুড়ল, ভেবে দি মাসুনু, গাড়ি বের কর। এডউইন চুপচাপ মাথা ঝাঁকায়, গম্ভীর মুখে সেখান থেকে পা বাড়িয়ে হাঁটা ধরল বাইরে। মনে মনে ক্রুর হেসে আওড়ায়, মনস্টারের সাথে বিশ্বাসঘাতকতা করে পার পেয়ে যাবে এমন কোনো বাপের বেটা এখনো জন্মায়নি। ইন করা কালো রঙা শার্ট পরনে, দামি প্যান্ট, কোমরে বাঁধা বেল্টের গায়ে আঁকা একখানা রাক্ষসের ছবি। গায়ে লম্বা ওভারকোট যার দৈর্ঘ্য হাঁটুর বেশ নিচ অব্দি। মাথার উপর সেজেছে একখানা কালো রঙা গোলাকার ফেডারার টুপি। টুপির দৈর্ঘ্য এতটাই বড় যার উপস্থিতিতে প্রথম দর্শনে যুবকের মুখাবয়ব খুব একটা পরিলক্ষিত হবে না। দেখা যাবে কেবল তামাকে পোড়া বাদামি ঠোঁট দুটো। যুবকের নিচের ঠোঁটের ডান পাশে লিপ পিয়ার্সিং করা ঝুলছে প্লাটিনামের রিং। একইভাবে বাম পাশের ভুঁয়ের এক পাশেও পিয়ার্সিং করা, সদ্য শেভ করা লম্বাটে চোয়ালখানা দৃঢ় হয়েছে। আরও যুবকের বাম হাতের কবজিতে ঝুলছে মনস্টার সিগনেচার ব্রেসলেট, যা প্রমাণ করছে এ আর কেউ নয়, দি শ্যাডো মনস্টার তার বিবেচনা রূপে আবর্তিত হয়েছে আজ। ঠোঁটের ভাঁজে জ্বলছে সিগার। মনস্টার সগৌরবে দুহাত পন্টের পকেটে গুজে হেঁটে আসছে বাগানের পথ দিয়ে। তার পিছু পিছু আসছে এডউইন, হাতে ব্রিফকেস জাতীয় কিছু একটা। মনস্টার বাগান থেকে বেরিয়ে খানিকটা এগুতে হঠাৎ কি মনে করে থামলো যেন। ধীরে ধীরে নিজের ফেডারের টুপির আড়ালে লুকায়িত বাদামি চোখ জোড়া ওপরে তুলে প্যালেসের টাওয়ারে তাকাতেই হঠাৎ দেখলো কেউ একজন তাকে দেখা মাত্রই লুকিয়েছে সন্তর্পণে। মনস্টার ঠোঁট পিষে হাসলো, তীক্ষ্ণ দৃষ্টি উপরে তাক করে রেখে গমগমে গলায় ডাকলো, সিট। বেচারা সিট চেরি ব্লসম ট্রির আড়ালে লুকিয়েছিল এতক্ষণে। তবে মনস্টারের বাড়িতে থেকে তারই চোখ ফাঁকি দেওয়া কি আর এত সহজ? সিট ধরা পড়ে যাওয়ায় কেমন যেন কাচুমাচু মুখ নিয়ে এগিয়ে এলো চুপচাপ, মাথাটা নুইয়ে রেখে ভয়ার্থ কণ্ঠে বলল, জি মনস্টার। মুগ্ধের চোখ নেমেছে সিদ্ধার্থের উপর। সে ধীরে ধীরে নিজের ঠোঁটের ফাঁক থেকে সিগারেটটা সরিয়ে নিল এক হাতে। অতঃপর শান্ত অথচ ভয়ানক কণ্ঠে শুধালো, খেয়াল রাখবি আমার পছন্দের জিনিসের আশেপাশে যেন একটা মাছিও ভনভন না করে। আর ভুলক্রমে যদি এই মাছি তুই হয়ে যাস তাহলে নো প্রবলেম, ফিরে এসে তোকে আমার হাঙ্গরের খাবার বানাবো। হপ ইউ গট মাই পয়েন্ট টিডো। পুরো শরীর জুড়ে ঝংকার বয়ে গেল সিদ্ধার্থের। গলায় নামলো অনাকাঙ্ক্ষিত শুষ্কতা। বেচারা মুখ ফুটে বলতে অবধি পারল না কিছু। স্রেফ মাথা নাড়ালো উপর নিচ। মুগ্ধ আর বলল না কিছু। সিদ্ধার্থ তৎক্ষণাৎ পথ থেকে সরে দাঁড়াতে মুগ্ধ গটাগট পায়ে হেঁটে চলে গেল। এদিকে এসে যেতেই বুকের উপর হাত টেকে বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো সিদ্ধার্থ। বাইরে এত বাতাস, তবুও কপালটা কেমন ঘামছে তার। বেচারা দুরু দুরু বুকে পকেট হাতড়ে রুমালটা যেই না বের করবে অমনি প্যালেসের দোতলা থেকে ভেসে এলো মাহির ভাঙা কণ্ঠ, এই যে শুনছেন? এবার বুঝি ভয়ে হার্টবিট বন্ধ হয়ে যাবার উপক্রম সিদ্ধার্থের। বেচারার হাত পা কাঁপছে অনবরত। মেয়েটা তাকে ডাকছে কেন সে কি না জানে না। তার দিকে চোখ তুলে তাকানোটাও সবার জন্য নিষিদ্ধ। সবচেয়ে বেশি নিষিদ্ধ সিদ্ধার্থের জন্য। সিদ্ধার্থের এহনো ভাবনার মাঝে আবারও ভেসে এলো মাহির কণ্ঠ, কি ব্যাপার, আপনাকে ডাকছি শুনছেন না? সিদ্ধার্থ তৎক্ষণাৎ দু কদম এগিয়ে এসে দেখে নিল মনস্টার এখনো ওয়াকওয়েতে আছে কিনা। যে দেখলো মনস্টার প্রস্থান ঘটিয়েছে বেশ আগে, অমনি চেহারা উল্টো ঘুরে এসে দাঁড়ালো আগের জায়গায়। ভুলেও মাথাটা না তুলেই জবাব দিল, কি বলবে? মাহি ভ্রু গোটায়। লোকটা অমন মাথা নুইয়ে রাখলো কেন? কি হয়েছে তার? মাহির অবচেতন মন একবার চাইলো গলা উঁচিয়ে জিজ্ঞাসা করতে, তবে পরক্ষণে ভাবলো থাকবে যার যার ইচ্ছা। তাই মাহি আর প্রসঙ্গ বড় করলো না, সোজাসাপটা জিজ্ঞাসা করে উঠল, এই মনস্টার এমন সেজেগুজে কোথায় যাচ্ছে? সিদ্ধার্থ কেমন অদ্ভুত হাসলো মেয়েটার কথায়। নজর ঝুঁকিয়ে রেখে কণ্ঠ উঁচিয়ে কেবল জানালো, কোথায় আবার? যার শ্মশানে যাবার সময় ঘনিয়ে এসেছে তাকে শ্মশানে পাঠাতে যাচ্ছে। ডেড পোয়েটস বার, পুরনো কাঠের তৈরি ইন্টেরিয়রে সাজানো গোছানো লিকুয়ের বার।
চারিদিকে ম্লান আলো বিরাজমান। বড়সড় এই বারটি শহর থেকে বেশ দূরে, যেখানে মূলত বিভিন্ন অপরাধীদের গোপন আস্থানা। বারের প্রতিটা দেয়ালে ঝুলছে কবি লেখকদের ছবি। অদূরে বার কাউন্টারে 3 জন বার অ্যাটেন্ডার দক্ষ হাতে কাস্টমারদের বানিয়ে দিচ্ছেন ককটেল। খানিকটা দূরে বাজছে স্লো জ্যাজ। পুরো বারে থই থই করছে মানুষ। কেউ কেউ নিজ টেবিলে বসে বুঁদ হয়েছে নেশায়। বারের একদম কর্নারের শেষ টেবিলটায় গা এলিয়ে বসে আছে এক আফ্রিকান যুবক। লম্বা চওড়া গায়ের গরম, মাথায় ছোট ছোট চুল, তার চোখ দুটো কেমন নিভু নিভু। বোধহয় আয়েশি নেশায় বুঁদ হয়েছেন তিনি। যুবক নেশায় ঢুলতে ঢুলতে টেবিলের উপর থেকে রামের বোতল তুলে আরেকটু অ্যালকোহল গ্লাসে ঢালতে উদ্যত হতে খেয়াল করে বোতল ফাঁকা। মোটা কাচের বোতলটায় আরও একটু লিকুইড অবশিষ্ট নেই। যুবক বিরক্তিতে মুখ কুচকায়। কপালে গোটা কতক ভাঁজ ফেলে গলা উঁচিয়ে ডেকে উঠে বারটেন্ডারকে। ইউ বাতার ফাঁকার, তাড়াতাড়ি আরেক বোতল রাম নিয়ে আয়। বারটেন্ডার তেতে গিয়েও বললেন না কিছু। শত হলো যুবক তার বারের ডেলি কাস্টমার। এখন মুখ খুলে প্রতিবাদ করে তিনি থোড়ায় নিজের পেটে লাথি মারবেন? বারটেন্ডার তখনই কাউন্টার শেলফ থেকে আরেক বোতল রাম বের করে এগিয়ে দিলেন ওয়েটারের দিকে। চাপা গলায় আদেশে সুরে বললেন, দিয়ে আই বাস্টার্ডকে। ওয়েটার মুচকি হাসলো এহেন কথায়। হাত বাড়িয়ে বোতলটা তুলে নিয়ে একটুখানি এগোতে হঠাৎ করে তার চোখ গেল বারের সম্মুখ দুয়ারের দিকে। বলা নেই কওয়া নেই, কোত্থেকে যেন কতগুলো কালো পোশাকধারী সশস্ত্র বডিগার্ড ছুটে আসছে দেখো। বারটেন্ডার হকচকালেন এহেন কাণ্ডে। তড়িঘড়ি করে কাউন্টার থেকে বেরিয়ে আসছে। দুপাশ থেকে 2 জন বডিগার্ড তাকে আটকে ফেললো পথের মাঝে। এদিকে বারে উপস্থিত সাধারণ জনগণ সবাই কেমন আতঙ্কিত। হুটহাট এমন সশস্ত্র বডিগার্ড দেখলে কেই বা আতঙ্ক না হয়ে থাকে শুনি? বডিগার্ডরা একে একে সকলের মাথা বরাবর নিজেদের বন্দুকের নলত্যাগ করলো। মুহূর্তে মানুষের কোলাহলে গিজগিজ করতে থাকা বারটায় ছেয়ে গেল এক অদ্ভুত নীরবতা। অদূরে টার্ন টেবিলে এখনো বাজছে স্লো জ্যাজ। হাঁটতে থাকা ওয়েটার মহাশয় থেমে গেলেন তক্ষুনি। মাথা বরাবর বন্দুকের নল ঠেকতে ভয়ে বেচারার হাত থেকে অবহেলায় পড়ে গেল রামের বোতলটা। বডিগার্ডরা তখন রাশিয়ান ভাষায় হুঙ্কার ছুড়ে সকলের উদ্দেশ্যে বললেন, আপন স্ত্রী গোলাপ। কথাটা শোনা মাত্রই সকলে নিজেদের মাথার উপরে 2 হাত চেপে ঘাড় নোয়ালেন। ওদিকে আফ্রিকান যুবক এতক্ষণ কানে হেডফোন গুজে চোখ বুজে কি যেন শুনছিল, কে জানে। তার ধ্যান ফিরল মাত্র। চোখ খুলে চারিপাশে তাকাতেই থমকে গেল এক মুহূর্তের জন্য। এই বডিগার্ডদের সে চেনে, ওরা কারা? তার মানে মনস্টার তাকে খুঁজে পেয়েছে। যুবক ত্রস্ত উঠে দাঁড়ায় বসা ছেড়ে। আতঙ্কে ঢোক গিলে ছুটতে নিলে দুপাশ থেকে বেশ কয়েকজন গার্ড এসে আটকে ফেললো তাকে। কপালের একদম মাঝ বরাবর ঠেকালো বন্দুক নল। যুবক ভয়ে তটস্থ, কাঁপতে কাঁপতে বলতে লাগলো, ভুল হয়েছে আমার, ছেড়ে দাও আমায়। গার্ডেরা প্রতি উত্তর করেনি। এরই মধ্যে বারের সদর দরজা দিয়ে গটগটিয়ে প্রবেশ করলো অ্যাডউইন। এদিক ওদিক নজর ঘুরিয়ে খুঁজতে লাগলেন কাঙ্ক্ষিত ব্যক্তিকে। যেই দেখলেন কাঙ্ক্ষিত ব্যক্তিকে আটক করা হয়েছে, অমনি তিনি ত্রস্ত পায়ে চলে গেলেন আটককৃত যুবকের সামনে। এসেই ভয়ার্ত যুবকের মুখখানে এক আধবার নজর বুলিয়ে কুটিল হেসে বললেন, কেমন আছো বালগান্ডি? বারগান্ডি কাঁপছে ভয়ে। এতক্ষণে নেশায় বুধ হয়ে থাকা যুবকের তীব্র নেশাগুলো হুট করে কোথায় পালালো কে জানে। সে এবার সজ্ঞানে আতঙ্কিত কণ্ঠে শুধায়, আমায় ক্ষমা করুন অ্যাডউইন, আমি ভুল করেছি। হ্যাঁ, আমি মানছি আমি ভুল করেছি। প্লিজ মাফ করে দিন, প্লিজ আমায় প্রাণে মারবেন না। অ্যাডউইন বাঁকা হাসলো এ পর্যায়ে। খানিকটা ঝুঁকে এসে দাঁড়ালো বারগান্ডির মুখোমুখি। অতঃপর ক্রূর চোখে তাকিয়ে থেকে আচমকা শান্ত কণ্ঠে বলল, তুমি হয়তো ভুলে যাচ্ছ বালগান্ডি, মনস্টারের সাথে বিশ্বাসঘাতকতা করা মানে নিজ হাতে নিজের কবর খোঁড়া। তুমি তো বহুদিন আগেই নিজের কবর খুঁড়ে রেখেছ। সেখানেই এতদিন যে বেঁচে ছিলে, এটাই তো অনেক। বলে অ্যাডউইন শিরদাঁড়া সোজা করে দাঁড়ালেন। 2 হাত পকেটে গুজে তখনই গার্ডদের উদ্দেশ্যে আদেশ ছুড়ল, কিপ ইউর হেড ডাউন। কথাটা শোনার সাথে সাথে সকল গার্ডরা নিজেদের মাথা নুইয়ে দাঁড়ালেন। প্রায় মিনিট খানেক পেরোতেই বারের সদর দরজা দিয়ে বুট জুতোর দাম্ভিক শব্দ তুলে বেশ ভাব নিয়ে ঢুকলো শ্যাডো মনস্টার। মাথায় বড় গোলাকার কালো টুপি, মুখ দেখা যাচ্ছে না তার, দেখা যাচ্ছে কেবল পিয়ার্সিং করা ঠোঁট দুটো, যার ভাঁজে জ্বলছে মোটা সিগারের কুলুষিত ধোঁয়ায় আচ্ছন্ন যুবকের মুখমণ্ডলের চারিপাশে ধীরে ধীরে এগিয়ে আসছে। যাকে যাকে অতিক্রম করছে তারা সবাই কেমন ভয়ে তটস্থ, নিঃশ্বাস আটকে রাখছে যতক্ষণ না মনস্টার তাদের পাশ কাটিয়ে যাচ্ছে।
তাদের নিচু দৃষ্টি এখনো মেঝেতে তাক করা, দেখছে কেবল বুট পরিহিত দুটো পা। কেননা তারা তো জানে ভুলক্রমেও তাদের দৃষ্টি একবার উপরে উঠলে পর মুহূর্তে তাদের মাথাটা শরীর থেকে আলাদা হবে চিরতরে। শ্যাডো মনস্টার তার দাম্ভিক কদমে এগিয়ে এসে দাঁড়ালো বার্গান্ডির মুখোমুখি। বার্গান্ডি মাথা নুয়ে রেখে কাঁপছে, শরীরটা দরদর করে ঘামছে। তার মনস্টারের উপস্থিতি টের পেতে বেচারা হাউমাউ জুড়ে দেয়, কাঁদতে কাঁদতে বলে ওঠে, প্লিজ ফরগিভ মি মনস্টার, আমি ভুল করে ফেলেছি। আর কোনোদিন এমনটা হবে না মনস্টার, প্লিজ গিভ মি আ সেকেন্ড চান্স। গোলাকার টুপির আড়ালে লুকিয়ে থাকা বাদামি ঠোঁটজোড়া বুঝি কুটিল হাসলো। জ্বলতে থাকা সিগারটা এক হাতে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেললো। তারপর তার চিরচেনা ভয়ানক শান্ত কণ্ঠে বলল, হোয়ার ইজ মাই পেন ড্রাইভ? বার্গান্ডির নিঃশ্বাস আটকে গেল বোধহয়। বেচারা বেশ কয়েকবার শুকনো ঢোক গেলে আমতা আমতা করছে। সময় নিয়ে বলে ওঠে, আমার কাছে নেই মনস্টার। এ পর্যায়ে বাঁকা হাসি মনস্টার। তখনই নিজের ডান পাটা উঠিয়ে রাখলো সম্মুখে টেবিলের উপর। হাত বাড়িয়ে বুট জুতোর পেছনে লুকিয়ে রাখা ছুরিটা বের করে এনে একটানে ধারালো ছুরি গা থেকে মেটালের খাপটা টেনে খুলে ফেলে। অতঃপর এক কদম এগিয়ে এসে খপ করে চেপে ধরে বার্গান্ডির ঘাড়। বার্গান্ডি হকচকায় ভয়ার্থ প্রতিক্রিয়া দেখানোর পূর্বেই তার গলা বরাবর বসলো ধারালো ছুরির চাপ। মনস্টার থামছে না, এক প্রকার নৃশংসভাবে জবাই করেছে বার্গান্ডিকে। মুহূর্তে বার্গান্ডির গলা থেকে ফিনকি দিয়ে বেরোতে লাগলো লহু। সে লহু গিয়ে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে মনস্টারের মুখ এবং গায়ে। তবুও নির্দয় মনস্টারের হাত দুটো একটুও ছাড়ছে না বার্গান্ডিকে। মৃত্যুর শেষ মুহূর্তে এসে বার্গান্ডির দেহ ঝাঁকুনি খাচ্ছে। বেশ বেচারা চোখ দুটো যেন কোটর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। জিভ বেরিয়েছে বহু আগে। তার শেষ নিঃশ্বাসটুকু বেরোনোর আগে অবধি মনস্টার তার গলায় ছুরি চালিয়েছে। যখনই সে টের পেল বার্গান্ডির দেহ আর নড়ছে না, নাক দিয়ে আর বা নিঃশ্বাস, ঠিক তখনই তার ঘাড় ছেড়ে দেয় মনস্টার। বার্গান্ডির নিথর মুখখানা তাকিয়ে থেকে হাতে থাকা লাল তরলে রঞ্জিত চাকুটা বার্গান্ডির গায়ে উল্টে পাল্টে কোনো মতে মুছতে মুছতে শান্ত কণ্ঠে আওড়ালো, যা মাফ করলাম, তুই তো জানতি আমার কাছে ক্ষমা মানে মৃত্যু। মনস্টারের এহেন নৃশংসতায় বরাবরই অভ্যস্ত এডউইন, তবে বাকি বডিগার্ডদের অবস্থা করুন। রোজ রোজ এত নতুন নতুন নৃশংসতা সাক্ষী কোনটা ছেড়ে কোনটায় ভয় পাবে তারা কে জানে। এদিকে মনস্টারের মুখমণ্ডল ভরে গিয়েছে রক্তের ছিটে ফোটায়, গায়েও পড়েছে বেশ, তবে কালো রঙা হওয়ায় কাপড়ে সে দাগ দেখা যাচ্ছে না তেমন। মনস্টার নিজের মুখ থেকে লোহর ছিটে ফোটাগুলো মুছে নেবার মোটেও তারা দেখালো না। উল্টো পথে পা বাড়িয়ে চুপচাপ গিয়ে বসলো কাউন্টার টুলের উপর। ওভারকোটের পকেট হাতড়ে ফের একখানা সিগার বের করে এনে ঠোঁটের ফাঁকে গুজলো সে। লাইটার জ্বালিয়ে সিগার শেষ ভাগ ধরাতেই হঠাৎ তার বাজপাখি নিয়ে দৃষ্টি গিয়ে পড়ল বারটেন্ডার ভয়ের উপর, যিনি কিনা মনস্টারকে আট দৃষ্টিতে লুকিয়ে চুরিয়ে দেখছিলেন। তবে মনস্টারের ওই বাদামি চোখ জোড়ার সাথে চোখাচোখি হতেই ভয়ে কেঁপে উঠলেন বারটেন্ডার। তখনই নজর ঝুঁকালেন নিচে। মনস্টার দেখলো তা সিগারের শেষ ভাগে লম্বা একটা টান বসিয়ে সিগার মুখে ক্রুরো হাসলো কেমন। পরক্ষণে ডান হাতের তর্জনী এবং মধ্যমার ভাঁজে সিগারটা ধরে রেখে একটু একটু করে কদম বাড়ি এগিয়ে গেল বারটেন্ডারের দিকে। বেচারা বারটেন্ডার মনস্টারকে নিজের সামনে এসে দাঁড়াতে দেখে ভয়ে আটখানা। তড়িৎ নিচু হয়ে মনস্টারের পা দুটো বুকে জড়িয়ে আর্তনাদ করে বলতে লাগলো, ভুলে গেছে মনস্টার, আমি ভুলে তাকিয়েছি আপনার দিকে। আর কখনো এমন করব না মনস্টার, বিশ্বাস করুন, আর কোনোদিন করব না। মনস্টার শ্লেষমাত্মক হাসলো কেন যেন। ধীরে ধীরে ওভারকোটের ভেতরে দিয়ে কোমরের পেছনে হাত নিয়ে বলতে লাগলো, নেক্সট টাইম বেঁচে থাকলেই তো। বারটেন্ডার হতভম্ব। হতবাক দৃষ্টি তুলে উপরে তাকাতেই টের পেল তার খুলি ঠিক মাঝ বরাবর বন্দুক তাক করেছে মনস্টার। বারটেন্ডার বয়টা বুঝি নিঃশ্বাস ফেলতে ভুলে গেল এক মুহূর্তের জন্য। মনস্টার তার দিকে সরু চোখে তাকিয়ে আছে। হঠাৎ করে সে দেখলো সুদর্শন যুবক তাকে চোখ মারল। বারটেন্ডার হতবুদ্ধিতা ভাব নিয়ে তাকিয়ে থাকতে এই মনস্টার তখনই ট্রিগার চাপলো, একবার দুবার পরপর চারবার। এবারেও বারটেন্ডারের লাল খাড়িও তরলে সে ছিটকে পড়ল মনস্টারের গায়ে। তবুও মনস্টার প্রতিক্রিয়াহীন। বন্দুকে ধুমায়িত নলের আগায় ফু দিয়ে হঠাৎ আদেশ ছুড়ল, ফায়ার। শুনলেন সকলে। বডিগার্ডেরা তড়িঘড়ি করে নিজেদের রাইফেলগুলো সেফটি সুইচকে ফায়ার অবস্থায় আনল। অতঃপর উপস্থিত সাধারণ জনগণের কিছু বুঝে ওঠার আগে তাদের উপর চলল অমানবিক গুলিবর্ষণ। এক মুহূর্তে পুরো বাড়ি ছড়িয়ে পড়ল আত্মচিৎকার। চারদিকে অনবরত রাইফেলের গুলির শব্দ। বাড়ির মেঝে ভরে গিয়েছে লহুর উপস্থিতিতে। অথচ মনস্টার নামক সুদর্শন ভয়ঙ্কর যুবক মাথা দোলাচ্ছে আনন্দে, মনের সুখে একের পর এক টান বসাচ্ছে সিগার শেষ ভাগে।
কাজ শেষ। বারগান্ডিকে মারতে এসে পুরো বার উড়িয়েছে বোম মেরে। শত হলেও মনস্টার কখনো নিজের উপস্থিতির ছাপ রাখে না। জনমানবহীন রাস্তার একপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি কালো রঙা মার্সিডিজ বেঞ্চ। তার ঠিক মাঝে দাঁড় করিয়ে রাখা মার্সিডিজ বেঞ্জের এস ক্লাস পুলম্যান। সগৌরবে গাড়ির দিকে হেঁটে আসছে মনস্টার। মুগ্ধ তার পিছু পিছু গার্ডস। মুগ্ধ গাড়ির সামনে এসে দাঁড়াতেই এডউইন একবারই গাড়ির দরজা খুলে দেয়। গম্ভীর মুখমুগ্ধ গাড়িতে ঢোকার আগে কি মনে করে হঠাৎ বলে ওঠে, দুটো ট্র্যাক নিয়ে আয় এডউইন। হতভম্ব এডউইন। মনস্টার আবার হুটহাট ট্রাক আনতে বলল কেন? তা আবার দুটো? ও মনে উত্থাপিত হাজার কৌতূহলী প্রশ্ন। তবুও ঠোঁটে ফাঁক ফোকর দিয়ে বেরোলো না একটা শব্দ। এডউইন কেমন গম্ভীর মুখে স্রেফ মাথা নাড়িয়ে জানায়, ওকে মনস্টার। মুগ্ধ ততক্ষণে গাড়ির ব্যাক সিটে আয়েশ করে বসেছে। এডউইন ঘুরে গিয়ে উঠে বসলো ড্রাইভারের পাশের সিটে। ড্রাইভার মহাশয় গাড়িতে স্টার্ট বসাতেই মুগ্ধ কেমন গম্ভীর বাজখায় কণ্ঠে শুধায়, গাড়ি শপিং মলের দিকে নিয়ে চল। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে ঘাড় বেঁকিয়ে তাকায় এডউইন। লোকটার মুখাভাব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে বোধহয় বেশ অবাক হয়েছে এহেন কথায়। মুগ্ধ দেখেও দেখল না তার মুখভঙ্গি। গম্ভীর মুখে মাথা ঢেকে টুপিটা নামিয়ে পাশে রেখে ফের বাজখায় কণ্ঠে বলল, আই সেড গো টু দ্য শপিং মল। এহেন বাজখায় কণ্ঠে তৎক্ষণাৎ গাড়িতে স্টার্ট বসায় ড্রাইভার। এডউইন রয়েস হয়ে সোজা হয়ে বসলো। তার বিচক্ষণ মস্তিষ্ক টের পাচ্ছে অনেক কিছু। যা ভাবতে গিয়ে বেচারা চিন্তায় শেষে কিনা তাদের মনস্টার শপিং মলে যাচ্ছে। সিরিয়াসলি? মস্কোর বিখ্যাত শপিং মল অভিয়া পার্ক মলের সামনে সে গাড়ি থামিয়েছে মনস্টার বাহিনী। কিয়ৎক্ষণের মধ্যে প্রতিটা গাড়ি থেকে বেরিয়ে আসে গার্ডস। এডউইন এখনো ঠায় বসে আছে গাড়িতে। তার মনিবের পরবর্তী আদেশ না পাওয়া অবধি সে কি করে যাবে বাইরে? এদিকে মুগ্ধের ঠোঁটের ভাঁজে জ্বলছে 5 নাম্বার সিগার, যা শেষ হয়েছে প্রায় অর্ধেকটা। ছেলেটার চোখে মুখে নির্বিকার ভঙ্গি স্পষ্ট। এডউইন খানিক রয়েস হয়ে গলা খাকারি দিয়ে বলল, মনস্টার, ইউ আর ইনফ্যান্ট অফ দ্য মাল। মুগ্ধ শুনল। তৎক্ষণাৎ প্রত্যুত্তর না করে খানিক সময় নিল। পায়ের উপর পা রেখে দোলাতে দোলাতে সিগারে টান বসিয়ে গমগমে গলায় বলল, ভেতরে যা, ওমেন্স কালেকশনে যা যা আছে সব নিয়ে আয়। আকাশ থেকে পড়ল। এডউইন চেয়ে আছে অবিশ্বাস্য নেত্রে। কানে বাজছে কেবল একটাই কথা, ওমেন্স কালেকশন। এ বাবা, মনস্টার আবার কোন মেয়ের জন্য এত কেনাকাটা করতে চাইছে? কে সেই মেয়ে? মেয়েটাকে দেখার কৌতূহল যেন তরতর করে বাড়ছে এডউইনের। কিন্তু আপাতত সে কৌতূহলকে বেশ ভালো মতো দমিয়ে রাখলো এডউইন। রয়েস হয়ে খানিক ঢোক গিলে আওড়ালো, মানে বলছিলাম কি মনস্টার, ভিতরেতে অনেক বড় বড় ব্র্যান্ড আছে। আপনি ঠিক কোন ব্র্যান্ডের জিনিসপত্র চাইছেন সেটা বললে না হয় আমি। এডউইন মহাব্যগ্র কণ্ঠে কথাগুলো বলেই যাচ্ছে। তবে তার কথাটা শেষ হবার আগে শোনা গেল মুগ্ধের একরোখা ভারী কণ্ঠ, সব যা যা আছে সব। চক্ষু ছানাবড়া করে কিয়ৎক্ষণ তাকিয়ে রইল এডউইন। ওদিকে মুগ্ধ ভাবলেশীন ভঙ্গিতে সিগার ফুঁকছে। এডউইনকে এখনো বসে থাকতে দেখে সে কেমন বাজখাই কণ্ঠে আলটিমেটামের সুরে বলে ওঠে, আমার সিগার শেষ হওয়ার আগে যেন সব কাজ শেষ হয়ে যায়, আদারওয়াইজ তোর একদিন আর আমার একদিন। তখনই টনক নড়ল এডউইনের। বেচারা কেমন ভয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল বাড়ি থেকে। গার্ডদের নিয়ে ছুটলো ভেতরে। ওদিকে মুগ্ধ কি সুন্দর বসে আছে গাড়িতে। ভাব এমন, এ দুনিয়ার তার চেয়ে বড় শান্ত মানুষ হয়তো আর দুটো নেই বলে। সশস্ত্র বডিগার্ড নিয়ে মলে ঢুকলো এডউইন। তাদের দেখেই মলে থাকা নিরাপত্তা কর্মীরা এগিয়ে আসেন। তৎক্ষণাৎ গম্ভীর মুখে সন্দিহান গলায় বলে ওঠে, আপনারা অস্ত্র নিয়ে ঢুকলেন কেন? কারা আপনারা? এডউইন তারা দেখাচ্ছে ওম্যান্স সেকশনে যেতে। তবে মাঝপথে নিরাপত্তা কর্মীর এহেন কথায় ভ্রুযুগল কুঁচকে আসে তার। বিরক্তিতে তেতো মুখে বলে, উই আর দি মনস্টার আর্মি। আর কিছু শুনবে? নিরাপত্তা কর্মীরা তৎক্ষণাৎ ভয়ে সিটিয়ে গেলেন। একে অপরের দিকে মুখ চাওয়াচই করে খানিক ঢোক গেলেন যেন। গলায় বেশ নমনীয়তা ঢেলে বলতে লাগলো, আপনারা আজ হঠাৎ এখানে? এডউইন এবার মহাবিরক্ত। একে তো হাতে সময় কম, তার উপর লোকগুলোর এত প্রশ্ন। এডউইন বিরক্তি ভরা কণ্ঠে আওড়ায়, শপিং মলে নিশ্চয়ই কেউ হাডুডু খেলতে আসে না। সো উইল ইউ প্লিজ শাট ইউর মাউথ। পারলে একটু হেল্প করেন। এই পুরো মলে ওমেন্স সেকশনে যা যা আছে সব আমাকে ট্রাই তুলুন। মনস্টার গাড়িতেই আছে। শেষ কথাটা শুনতেই সর্বাঙ্গ ঝংকার বয়ে গেল সবার। নিরাপত্তা কর্মীরা তৎক্ষণাৎ ছুটে গেলেন ম্যানেজারের কাছে। ব্যস্ত কণ্ঠে সবকিছু বলতে ম্যানেজার কেমন উদ্বিগ্ন হলেন। তখনই ছুটে এলেন মনস্টার আর্মিদের কাছে। দরদর করে ঘামতে থাকা কপালখানা শার্টের হাতা দিয়ে মুছে নিয়ে বললেন, আপনাদের যা যা লাগবে নিয়ে যান, আমাদের স্টাফরা আপনাদের হেল্প করবে। আপনারা জাস্ট বলুন আপনাদের কি কি লাগবে।
অ্যাডউইন হাঁটছে দ্রুত কদম, সঙ্গে পা মিলিয়ে হাঁটতে থাকা ম্যানেজারকে কেবল উত্তর দিল। সব লাগবে, সব। ম্যানেজার হতভম্ব দাঁড়িয়ে পড়লেন। তখনই হতবাক কণ্ঠ ফুরে অস্ফুটে বেরোলো। সব? প্রায় মিনিট দশেকের মধ্যেই ওমেন্স সেকশনের সকল কালেকশন, ছোট বড় সকল সাইজের ব্যাগ হতে শুরু করে পায়ের জুতো অবধি সবকিছু বিশাল দুটো ট্রাকে তুলেছে মনস্টার আর্মি এবং মলের স্টাফরা। শুধু ট্রাকেই নয়, প্রতিটা গাড়ির ডিকিতেও তুলেছে যাবতীয় কালেকশন। ট্রাকে জায়গা হয়নি সব, তাই তো উপান্তর না পেয়ে ব্যবস্থা নিয়েছে অ্যাডউইন। বেচারা ভয়ে শেষ। মনস্টার সিগার শেষ হবার আগেই তার কাজ শেষ করতে হবে। ওদিকে ম্যানেজার সাহেব ততক্ষণে এগিয়ে এসেছেন বাইরে। কিয়ৎক্ষণ বাদেই তিনি খেয়াল করলেন সারিবদ্ধ আকারে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো ঠিক মাঝের গাড়িটা জানালার নিচে নামছে ধীরে ধীরে। একটু পরে জানালা থেকে বেরিয়ে এলো একখানা ভেইনি হাত, যার কবজিতে ঝুলছে মনস্টার সিগনেচার ব্রেসলেট। তার চক্ষু গোচর হতেই শরীর জমে গেল ম্যানেজারের। বেচারা আতঙ্কে দু কদম পেছাতে হঠাৎ গাড়ির জানালার বাইরে থাকা হাতটা দু আঙ্গুল চালিয়ে তাকে এগিয়ে আসতে বলল নিঃশব্দে। ম্যানেজারের মন সায় দিল না এগোতে। মনস্টারের নিকট যাবার সাহস কিংবা দুঃসাহস কোনোটাই নেই তার, তবে উপেক্ষাও তো করতে পারবে না। তাই মনের মধ্যে একরাশ ভয় ডর নিয়ে ম্যানেজার সাহেব একটু একটু করে এগিয়ে গেলেন গাড়ির নিকট। কিয়ৎক্ষণ বাদেই দু হাত দূরত্বে দাঁড়িয়ে পা থামালেন তিনি। মাথাটা নুইয়ে রেখে কুর্নিশ জানিয়ে বললেন, হ্যালো মনস্টার। মুগ্ধ জবাব দিল না। তখনই একখানা কাগজ ছুঁড়ে মারলো ম্যানেজারের মুখে। ম্যানেজার হতভম্ব পায়ের কাছে পড়ে থাকা কাগজটা তুলে এনে খেয়াল করতে দেখলেন এটি কোনো সাধারণ কাগজ নয়, এটা একটা চেক, তা আবার মনস্টারের স্বাক্ষর দেওয়া। ম্যানেজার সাহেব সন্দিগ্ধ ভাঁজ ফেললেন কপালে। পর মুহূর্তে তার কর্ণকুহরে ভেসে এলো মনস্টারের গম্ভীর শান্ত কণ্ঠ। মন মতো সংখ্যা বসিয়ে নিন। বলেই জানালার কাজ উঠালো মনস্টার। এদিকে বাইরে দাঁড়িয়ে থাকা ম্যানেজার সাহেব এখনো আশ্চর্যান্বিত চোখে তাকিয়ে আছেন কেমন। তিনি তো ভেবেছিলেন মনস্টার বোধহয় এমনিতে জিনিসপত্র নিয়ে যাবে, তবে ধারণা একদম পাল্টে দিলেন। মনস্টার দিয়ে গেলেন তার প্রাপ্য। সারাদিন শুয়ে বসে থেকে গা ধরে গিয়েছে মাহির। এত অলসভাবে সময় কাটে, না আছে কথা বলার কেউ, না আছে কথা শোনার। তার উপর যেই বাড়ি, এটা তো বাড়ি নয়, যেন একটা গোলক ধাঁধা। একবার বেরোলে নিজ কক্ষের রাস্তায় ভুলে যায় মেয়েটা। আবার চোখের চশমাটাও তো নেই তার। বেশ খানিকটা দূরের জিনিস ঝাপসা ঝাপসা দেখে সে। এ হলো আরেক। মাহি চুপচাপ দু হাঁটু বুকের কাছে ভাঁজ করে বসে আছে। বাড়ির কথা খুব মনে পড়ছে তা। না জানি বাড়ির সবাই কেমন আছে। মেয়েটার জন্য কাঁদছে হয়তো খুব। মেড ইন ইরাকে কয়েকবার বলেছিল ফোনের কথা, তবে তিনি জানালেন এক অদ্ভুত কথা, এ বাড়িতে নাকি ফোন চালানো নিষিদ্ধ। এমনকি কারো হাতে একটা বাটন ফোনও নাকি নেই। মাহি কথা শোনার পরপরই বেশ অবাক হয়েছে। এই যুগে এসেও কেউ ফোন না চালিয়ে থাকতে পারে, তা আবার এতগুলো মানুষ এতগুলো দিন ধরে ফোন ছাড়া চলছে। ভাবা যায় সব। মাহির ভেতরটা বড্ড অস্থির, মনটা আনচান করছে। বাড়ির লোকজনকে দেখতে ঠোঁট ভেঙে কান্না আসছে একাকিত্বে। পরনেও চিড়ে ফাটা জামা, সব মিলিয়ে মনের অবস্থা বড্ড করুণ মেয়েটার। মাহি মুখ লুকোয়ে হাঁটুর ভাঁজে নিঃশব্দে কাঁদতে গেলে হঠাৎ শুনল অদূর থেকে এক অদ্ভুত ঝনঝনানি শব্দ ভেসে আসছে। কেউ হয়তো ভারী কিছু টেনে টুনে হিচড়ে আনছে। মাহি কান খাড়া করলো। আওয়াজটা ধীরে ধীরে খুব নিকটে আসছে। মেয়েটা কেমন ভয়ে ভয়ে হাঁটু থেকে মুখ তুলে সামনে তাকাতেই দেখে কয়েকজন মেয়ে বেশ কিছু ক্লদিং এবং রেলিং র্যাক টেনে টেনে ঘরে ঢুকছেন। মাহি অবাক হয়ে তাকিয়ে রইল কেমন। এত কাপড় চোপড় কে আনলো হঠাৎ? মনে উত্থাপিত প্রশ্নটা ঠোঁটের আগায় ঠিক নিয়ে আসে মাহি। নড়ে চড়ে সোজা হয়ে বসে সন্দিহান গলায় জিজ্ঞাসা করে ওঠে, এগুলো কি, কে এনেছে এসব? তখনই কক্ষের দুয়ার থেকে ভেসে আসে মাহির সবচেয়ে অপছন্দনীয় পুরুষের বাঁকা কণ্ঠ। তোর কোন নাগর আছে যে এখানে যে এনে দিবে? এহেন খোঁচা মারা কথায় দাঁতে দাঁত চাপলো মাহি। নাক ফুলিয়ে ঘাড় ঘুরালো অন্যত্র। মুগ্ধ তখন ধীরে ধীরে এগিয়ে আসে। এক হাতে তার হুইস্কির বোতল, গায়ে এখনো বাইরের পোশাক। অন্ধকারে বসে থাকা মাহি খেয়াল করেনি শ্যাডো মনস্টারের রক্তাক্ত মুখ। এদিকে মনস্টার ঘরে পা রাখতেই মেয়েরা সাথে সাথে যে যার মতো বেরিয়ে যায় কক্ষ থেকে। মুগ্ধ কেমন বাজখাই কণ্ঠে আদেশের টোনে বলে, যা কাপড় চেঞ্জ করে আয়। অবাধ্য মাহি মারও খাবে আবার অবাধ্যতাও করবে। ঘাটতারামি করে এবারেও সে বলল, পরবো না আমি আপনার দেয়া কাপড় চোপড়। মুগ্ধ চোখ শুরু করলো। এ পর্যায়ে কাটকাট কণ্ঠে শুধায়, যেটা গায়ে পড়ে আছে সেটা কি তোর বাপ এসে কিনে দিয়ে গেছে বান্দির মেয়ে? কার সাথে ঘাটতারামি করছিস বেয়াদবের বাচ্চা? একদম ঘাড় মটকে ফেলবো। মাহি ভয় পেল অনন নিজের ঘাটতারামিতে। মার খেলে খাবে, তাও পড়বে না ওই লোকের আনা কাপড়। সে ঠায় বসে রইল নিজ জায়গায়। এদিকে মুগ্ধের ঘাড়ের রক ফুলছে এবার। দাঁত হয়েছে কটমট, চোখ দুটোতে আগুন লেপটে নিয়ে সে কেমন ঝাঁঝালো কণ্ঠে বলল, ড্রেস চেঞ্জ করবি কিনা বল। করবো না।
এটুকুই যেন যথেষ্ট ছিল বেপরোয়া পুরুষকে ধৈর্য হারা করতে। মুগ্ধ তৎক্ষণাৎ কটমট করতে করতে হাতে থাকা হুইস্কির বোতলটা খুলে নিয়ে একে একে সবগুলো ক্লদিং র্যাকে হুইস্কি ছেটাতে লাগলো। মাহি আর দৃষ্টিতে দেখছে সব। লোকটা পরবর্তী পদক্ষেপ আজ করতে পারছে না। মেয়েটা কাপড়ের গায়ে ওসব কি ছেটাচ্ছে কে জানে। তবে মাহির টনক নড়ল তখন যখন দেখলো মুগ্ধ তার হাতে থাকা হুইস্কির খালি বোতলটা মেঝেতে ছুঁড়ে ফেলেছে। উদ্ভ্রান্তের ন্যায় ওভারকোট হাতরে লাইটার বের করতে চেঁচিয়ে ওঠে মাহি। তখনই এই দুই লাফে এগিয়ে আসে মুগ্ধের নিকট। হাত বাড়িয়ে মুগ্ধের হাত ধরতে গেলে আচমকা মাহির গলা চেপে ধরে মুগ্ধ। আরেক হাতে জ্বলন্ত আগুনে লেলিহান শিখায় স্পষ্ট হলো মুগ্ধের রক্তাক্ত কঠিন মুখায়ব। মাহির নিঃশ্বাস আটকে গেল এক মুহূর্তের জন্য। এ কি দেখছে সে? লোকটার মুখে ওসব কি? মুগ্ধের অগ্নিদৃষ্টিতে চোখ পড়ছে তার। বুকটা এবার কাঁপছে বেশ। ওদিকে শক্তিশালী পুরুষের চোয়াল কাঁপছে, রাগের চোটে ঘাড়ের রগ ফুলছে ইতিমধ্যে। মাহির মুখ পানে তাকিয়ে থেকে সে আচমকা চর বসালো মেয়েটার গালে। এক হাত তার এখনো চেপেছে মাহির কণ্ঠা। সেদিকে বিন্দুমাত্র পাত্তা নেই যুবকের। সে রীতিমতো ভীষণ খেপেছে মেয়েটার উপর। মাহির নরম গালে আরেকবার চর বসিয়ে সে কেমন দাঁতে দাঁত চেপে হুঙ্কার তুলে বলে ওঠে, এসব সাদাসাদি অ্যান্ড অল দোজ ফাকিং বুলশিট আর নট ইন মাই নেচার। তোর কত বড় কলজা, তুই আমার অবদ্ধ হওয়ার চেষ্টা করছিস জানোয়ারের বাচ্চা। একদম ঘাড় বারবার ঘুষি মেরে ঘাড় ফাটিয়ে ফেলবো। গাত্তারা ঘরে গাত্তারা। নেক্সট টাইম তোর গায়ে যদি ভুলুক কর্মে ওসব মেয়েদের কাপড় দেখে আমি আই সোয়ার তোকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো চাশমিশ। অ্যান্ড মার্কস মাই ওয়ার্ড ইন ইউর হেডস। কথায় কথায় গাল বরাবর চটাস চটাস করে থাপ্পড় বসানো বোধ হয় এই লোকের পদভ্যেস। তার উপরও নিজের অমনদানবীয় হাতে গলা চেপে ধরা তো আছে। আগুনের লেলিহান শিখায় স্পষ্ট মুগ্ধ নামক ভয়ঙ্কর যুবকের কঠিন মুখায়ব, রক্তের ছিটে ফোটা যা একেবারে আবিষ্ট। মাহি কাচ্ছে ফুপিয়ে ফুপিয়ে। গাল দুটোতে তার যা জ্বলনি হচ্ছে না, মনে হচ্ছে এই বুঝি কেউ ইচ্ছে করে মেয়েটার গাল দুটোতে মুঠো ভর্তি লঙ্কার গুঁড়ো মেখে দিয়েছে। আর কণ্ঠা সে তো এক্ষুনি ফেটে যাবে যে। মুগ্ধ তো ছাড়ছেই না মেয়েটার কণ্ঠা। রাগী মানব দাঁতগুলো কেমন কিরমির করছে আর হাতের জোর বাড়াচ্ছে ক্রমশ। ওদিকে মাহির অবস্থা যে বেগতিক সেদিকে থোড়াই খেয়াল আছে তার। মাহি এবার না পারতে কাশছে অনবরত। দু হাতে ব্যর্থ চেষ্টায় নিজের গলা থেকে মুগ্ধর হাতখানা সরাতে চাইছে। তবে মুগ্ধর এমন শক্তপোক্ত হাতের জোরের সম্মুখে মেয়েটার সকল চেষ্টায় যেন নিছক মাত্র। মাহি ধরে নিল আজ আর রক্ষে নেই তার। চোখ দুটো তার বুঝে আসতে গেলে মুগ্ধ হঠাৎ মেয়েটার কণ্ঠা চেপে তাকে ছুঁড়ে ফেলল মেঝেতে। ঘটনার আকস্মিকতায় হক চকানোর সময় অবধি পেল না মাহি। তার আগেই অসহায় মানবী ছিটকে পড়ল মেঝেতে। মুহূর্তে মেয়েটার ঠোঁটের ফাঁকফোকর থেকে বেরিয়ে এলো আত্মচিৎকার। সে তৎক্ষণাৎ নিজের কোমর চেপে হাঁপাতে লাগলো অনবরত। চোখ দুটো ফেটে কান্না বেরোচ্ছে তার। একদিকে নিঃশ্বাস টানতে কষ্ট হচ্ছে, আরেকদিকে কোমর আর পিঠের অসহ্য ব্যথা। মাহি কাতরাচ্ছে এহেন শারীরিক যন্ত্রণে। অথচ মুগ্ধ নামক নির্দয় মানব চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখছে মেয়েটার এহেন কষ্ট। তার চোখে মুখে বিন্দু মাত্র উদ্বেগের ছাপ নেই, না আছে ব্যথা উপলব্ধি করবার কষ্ট। সে উল্টো দাঁত খিঁচল মেয়েটার অমন কাতরানো দেখে। কপালে গোটা কতক বিরক্তির ভাঁজ ফেলে কটগটি এগিয়ে এসে দাঁড়ালো মাহির মুখোমুখি। পরক্ষণেই এক হাঁটু মেঝেতে ঠেকিয়ে হালকা ঝুঁকে মেয়েটার মুখ পানে কটমট দৃষ্টি নিক্ষেপ করে হিসিয়ে বলতে লাগলো, কষ্ট হচ্ছে? মাহি কাচ্ছে, ঘন ঘন নিঃশ্বাস ফেলে ঠোঁট কামড়ে ব্যথাগুলো সহ্য করছে কোনো রকম। এরই মধ্যে মুগ্ধের অমন কথার পিঠে তৎক্ষণাৎ জবাব দিতে পারল না মেয়েটা। তবে চেয়ে রইল ছলছল চোখে। মুগ্ধ বাঁকা হাসলো মেয়েটার এহেন ছলছল চাহনি দেখে। পরক্ষণে ধীরে সুস্থে কোমরের পেছন থেকে রিভলভারটা বের করে এনে তার লৌহ ইস্পাত নলখানা আলগোছে ছোয়ালো মাহির ফর্সা ললাটে। এহেন উদ্ভট কাণ্ডে কান্না ভুলে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল মাহি। লৌহ নলটা ধীরে ধীরে তার কপাল বেয়ে নেমে আসছে গাল বরাবর। মাহি নিঃশ্বাস জুড়িয়ে যাচ্ছে ক্রমশই। আতঙ্কে বুকের মাঝে দ্রিম দ্রিম শব্দ হচ্ছে বেশ। ওদিকে মুগ্ধ কেমন নির্লিপ্ত চোখে চেয়ে আছে মাহির পানে। তার রিভলভারে নল এবার ঠেকেছে মাহির গোলাপি অধৈর্যরার উপর। তারা কেমন তিরতির করে কাঁপছে। ঠোঁটের উপরের হালকা খাজে বিন্দু বিন্দু ঘামের উপস্থিতি নজর এড়ায়নি মুগ্ধের। সে এক পলক সেদিকে তাকিয়ে থেকে ক্রূর হেসে বলল, কি যেন বলেছিলি তখন? আর একবার বলতো। ঠোঁটের উপর চেপে রেখেছে আস্ত একখানা বন্দুকের নল। আবার বলছে কিনা কথা বলতে। মাহি নাক দিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, চোখের পাতা অনড়। ওদিকে মুগ্ধ এবার সরাসরি তাকালো মাহির চোখের দিকে। অতঃপর এক মুহূর্তে দুজনা চোখাচোখি হলো। ঠিক এর পর মুহূর্তেই ঘটে গেল আরেক কাণ্ড। মুগ্ধ তৎক্ষণাৎ এগিয়ে এসে নিজের দুহাঁটু ভর দিল মাহিরের কোমরের দুপাশে। এক ভিন্ন কায়দায় মেয়েটাকে চোখের পলকে আটকে ফেলল নিজের একদম কাছে। তারপর মাহির সিল্কি চুলগুলো আরেক দফা মুঠোয় চেপে মাথাটা খানিকটা উঁচুতে তুলে মেয়েটার কণ্ঠনালী বরাবর সজোরে চেপে ধরল রিভলভারে
ঘরের লৌহনল। এহেন ঘটনার আকস্মিকতায় হতবাক মাহি। প্রতিক্রিয়া জানানোর আগেই কর্ণকুহরে শুনতে পেল মুগ্ধের হিংস্র গর্জন। আমি তোর সো কল্ড বয়ফ্রেন্ড কিংবা প্রিয় মানুষ নই, যার সাথে তুই যখন তখন তর্ক করবি, গলা উঁচে কথা বলবি। কান খুলে শুনে ডাক, জানোয়ারের বাচ্চা। আই অ্যাম এ মনস্টার, দি আন্ডারওয়ার্ল্ড শ্যাডো মনস্টার, যার সাথে কণ্ঠ হয়েছে কথা বলে তো দূর কি বাত, যার চোখ তুলে তাকানো দুঃসাহস দেখালে সামনের মানুষটাকে ফেলে জবে করি। সেই আমার সাথে তোর মতো একটা ডের ব্যাটারি কিনা খেই খেই করে কথা বলতে আসছে। কে বে তুই? তুলে একটা আসার মারলে নাড়ি ভরি সব বের হয়ে আসবে এমনিতেই। গাল বরাবর 3টা কষে থাপ্পড় মারলেই গালটাই খুঁজে পাওয়া যাবে না যার। সেই বান্দির মেয়ে কিনা আমার সাথে এভাবে কথা বলতে আসছে। মরার শখ জেগে থাকলে বল, এক্ষুনি মেরে দে। তা না করে শুধু শুধু বাঘের সামনে আফ্রিকানদের মতো উলালা লুলা নাচতে আসছিস কোন সাহসে? গলার কাছে প্রাণ ঝুলে আছে মাহির। আরেকটু ভয় দেখালে বোধহয় বেরিয়ে আসবে এক্ষুনি। ওদিকে মুগ্ধ মহাশয় মেয়েটার অমন ভয়ার্ত কাচুমাচু মুখ দেখে ভীষণ আনন্দিত। ছোটখাটো মেয়েটার সারা গা কাঁপছে রীতিমতো। ঠোঁটের কোণ আজও থাপ্পড়ের চোটে ফেটে গিয়েছে খানিকটা। চোখে মুখে স্পষ্ট ভয়, কপাল বেয়ে ঘাম ঝরছে অনবরত। মুগ্ধ দেখল কিয়ৎক্ষণ একইভাবে মেয়েটাকে ধরে রেখে আচমকা চোখ টিপল কেমন। পরক্ষণে ঠোঁট কামড়ে মিটমিটিয়ে হাসতে হাসতে মাহিকে ছেড়ে দিল আলগোছে। কোমরে পিঠে রিভলভার গুছতে গুছতে শ্লেষমাত্মক কণ্ঠে বলে উঠে, ইঁদুরের সমান একখানা মেয়ে, অথচ তেজ দেখলে ও মাই গড। নেক্সট টাইম লাগতে আসিস, গাল বরাবর চড়তে চড়তে একদম বাংলাদেশে ছুরি ফেলে আসবো। বলেই উঠে দাঁড়ায় মুগ্ধ। 2 কদম পেছাতে পেছাতে ঝাঁঝালো কণ্ঠে ফের শুধালো, রাতের জন্য তৈরি থাকবি। টুডে আই এম হাংরি। মেঝেতে হাঁটু মুড়ে বসে থাকা মাহি ফোপাচ্ছিল এই অবধি। তবে যেই না মুগ্ধের শেষ কথাটা শুনল অমনি মেয়েটা কেমন আঁতকে উঠল ভয়ে। তখনই ভাঙা কণ্ঠে চেঁচিয়ে বলল, একদম না, প্লিজ আসবেন না। আমার কোমরটা ছিঁড়ে যাচ্ছে, আজকে ব্যথা নড়তে অবধি পারছি না আমি। প্লিজ একটু রহম করুন আমার উপর। চোখ সরু করলো মুগ্ধ। বিরক্তি ভরা কণ্ঠে তক্ষুনি জবাব দিল, তোর কোমর ব্যথা কিংবা শরীর তাতে আমার কি? তুই আজ মরে গেলেও তো আমার হাত থেকে রেহাই পাবি না। আমার ক্ষুধা যেহেতু বেড়ে গেছে, মেটাতে তোকে হবেই, তো তৈরি থাক। বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না মুগ্ধ। তখনই গটগটিয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। এদিকে মাহি বেচারা মেঝেতে উপর হয়ে পড়ে থেকে কাঁদছে অনবরত। এই কোন জাহান্নামে এসে পড়ল সে কে জানে। চকচকে কালো গ্রানাইটের কাউন্টার টপ, বিন্দুমাত্র দাগ নেই তাতে। সিলিংয়ে ঝুলছে স্লিক মেটাল লাইট। মনস্টার প্যারাডাইজের কিচেনটা বড্ড চক্ষু শীতল জায়গা। রান্নাপ্রেমী না হলেও এই কিচেনে একবার পা রাখলে যে কারো রাখতে ইচ্ছা করবে। বিশাল এক কক্ষে সমান রান্নাঘর, যার ক্যাবিনেটগুলো গাঢ় কাঠের মসৃণ ফিনিশে তৈরি। রান্নাঘরে একদম মাঝখানে মার্বেলের তৈরি, মাঝখানে একটা বড় আইল্যান্ড টেবিল, যার ওপর সাজিয়ে গুছিয়ে রাখা থাকে ধারালো ঝকঝকে ছুরির সেট। কিচেনের এক কোণে আধুনিক সব যন্ত্রপাতি, যেমন স্টিল আর কালো ফিনিশের ওভেন, কফি মেশিন ও ওয়াইন কুলার সাজিয়ে রাখা। পুরো কিচেন জুড়ে আপাতত কাজ করছেন 12 জন। 4 জন ভিন্ন ভিন্ন দেশের শেফ। তারা নিজেদের পছন্দসই আঙ্গিকে রাখছে, তাদের সহযোগিতায় নিয়োজিত বাকিরা। তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এতগুলো মানুষ একসঙ্গে কাজ করলেও পুরো কিচেন জুড়ে কেমন অদ্ভুত নীরবতা বিদ্যমান। কারো মুখে তেমন রাগ নেই, যে যার মতো ব্যস্ত কাজে। কিচেনের একপাশে বড় ডাবল ডোরের 2টো ফ্রিজ, একটা ব্যবহারযোগ্য হলেও আরেকটা স্পর্শ করা নিষেধ। সেটা আদৌ কিসের জন্য তা জানে না অনেকে। ফ্রিজের সামনে দাঁড়িয়ে আছে এক পার্সিয়ান বয়, নাম ইলিয়ড। গায়ে সাদা একখানা কিচেন অ্যাপ্রন, মাথায় পাকশির টুপি। মধ্যবয়সী লোকটার চোখে মুখে এক ভিন্ন উৎকণ্ঠা। বারবার এদিক সেদিক উকি ঝুঁকি দিয়ে দেখছে সবকিছু। লোকটা বা হাতের মুঠোয় লুকিয়ে রাখা একখানা ছোট আকারের চাকু। তিনি বারবার এলোমেলো দৃষ্টি ফেলছে এদিক ওদিক, যেন লুকিয়ে চুরিয়ে কিছু করতে চাইছেন। এদিকে অনেকক্ষণ ধরে কাউন্টার টুলোর উপর বসে থেকে ইলিয়াডের এহেন এলোমেলো ভাবভঙ্গি পরখ করছে লিয়ান। তবে আন্দাজ করতে পারছে না কিছুই। সে খানিকক্ষণ দোনমনোর পর অবশেষে এগিয়ে আসে ইলিয়াডের কাছে। সন্দিহান গলায় জিজ্ঞেস করে ওঠে, কি লুকোচ্ছ তুমি? হকচকায় ইলিয়াড। তখনই নিজের বাহাতটা লুকিয়ে নেয় অ্যাপ্রনের ভেতরে। এদিকে তার অমন হকচকানো দেখে ভ্রু গোটায় লিয়ান। সন্দিগ্ধ দৃষ্টি বজায় রেখে আবারও জিজ্ঞাসা করে ওঠে, হাতে কি লুকাচ্ছ? দেখি, দেখাও তো হাতটা। বলে লিয়ান উদ্যত হলো ইলিয়াডের হাত দেখতে। তবে ইলিয়াড লিয়ানের এহেন কাণ্ডে চটে গিয়ে তৎক্ষণাৎ এক হাতে লিয়ানের বুক বরাবর সজোরে ধাক্কা দিয়ে বসে। আচমকা চেঁচিয়ে উঠে বলে, দূরে সরো। তুমি কে আমার কাছ থেকে কৈফিয়ত চাওয়ার?
এহেন কাণ্ডে হতভম্ব লিয়ান। তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে তাদের এহেন চেঁচামেচি দেখে বাকিরা একবার ঘুরে তাকালেও পরক্ষণে যে যার মতো ফের মত্ত হয়েছে নিজ কাজে। হয়তো এখানকার নিয়ম এমনটাই। ওদিকে ইলিয়াট ততক্ষণে প্রস্থান ঘটিয়েছে রান্নাঘর থেকে। কে জানে লোকটার মাথায় আবার জেকে বসলো, পারে না আবার বাড়াবাড়ি করতে গিয়ে নিজের প্রাণটাই খুইয়ে বসে বেচারা। কালো মার্বেলের ঠান্ডার মেঝে, যেখানে হালকা সোনালি রেখার দীর্ঘ লাইন আঁকা, দেয়াল জুড়ে গভীর ধূসর পাথর, মাঝে মাঝে বসেছে ইনবিল্ট লাইটিং, আধুনিক সাজসজ্জার মণ্ডিত বিশাল বাথরুম, যার একপাশে বড় ফ্রি স্ট্যান্ডিংটা, তাও আবার কালো পাথরের তৈরি। ট্যাবের উপরের দিক থেকে ঝর্ণার মতো প্রবাহিত হচ্ছে পানি। ট্যাবের পাশে কাউন্টারে সাজিয়ে রাখা বিভিন্ন ক্রিস্টালের বোতল, যেথায় দামি দামি সুগন্ধি বাথ অয়েল উপস্থিত। পুরোটা শাওয়ার এরিয়া কাছে ঘেরা, যেথায় স্টিল আর কালো ম্যাট ফিনিশের ফিটিংস। বাথটাবের গায়ে দুহাত ছড়িয়ে মাথা এলিয়ে বসে আছে মুগ্ধ। চোখ দুটো তার বুজে রাখা। বলিষ্ঠ পুরুষের দেহটা কেমন টান টান হয়ে আছে। বাম হাতের মাসলে স্পষ্ট এক রাখা পাইথনের ঘাড়ের একপাশে সাইড করে এঁকে রাখা মনস্টার। বাথটাবের গায়ে জড়িয়ে আছে মুগ্ধের শক্ত। ডান হাতের উপরাংশের নাকল এরিয়ায় এঁকে রাখা কি সব ভয়ানক ট্যাটু। তার বুক অবধি ডুবে আছে বাথটাবের ঠান্ডা পানিতে। মাথায় চলছে নানান কুট কাচালি। সে এবার কি মনে করে চোখ দুটো বুঝলো একটুখানি। মস্তিষ্ক খানিকটা শিথিল হতেই তার বন্ধ চোখের পাতা আচমকা ভেসে উঠল মাহির কান্নারত লাল হয়ে যাওয়া আদুরে মুখটা। মেয়েটা তার দিকে তাকিয়ে থেকে কাঁদছে। এহেন দৃশ্য দেখা মাত্রই তৎক্ষণাৎ শরীর ঝাঁকিয়ে উঠে মুগ্ধের। সঙ্গে সঙ্গে চোখ দুটো খুলে দাঁত খিঁচল গম্ভীর পুরুষ। অসম্ভব রাগ নিয়ে বিড়বিড় আওড়ালো, হোয়াট দ্য ফাক? ওকে দেখছিস কেন আবার? নিজেকেই করা এহেন প্রশ্নে তৎক্ষণাৎ উত্তর পায়নি মুগ্ধ। কেবল পেয়েছে একরাশ মাথা ভর্তি রাগ। সে আর বসলই না বাথটাবে। তড়িঘড়ি করে কোমরে তোয়াল পেঁচিয়ে নেমে এলো সেখান থেকে। গটগটিয়ে কয়েক কদম এগিয়ে এসে চুপচাপ দাঁড়ালো শাওয়ার স্ট্যান্ডের নিচে। হাত বাড়িয়ে স্ট্যান্ডের সুইচ চাপতে ওপর থেকে ঝপঝপিয়ে নেমে এলো পানির বহর। মুহূর্তেই সুদর্শন যুবকের সারা গা ফের ভিজে গেল পানির অনিয়ন্ত্রিত স্পর্শে। মুগ্ধ ভিজতে ভিজতে খানিক এগিয়ে এসে শাওয়ার কাউন্টার থেকে পছন্দসই টম ফোর্ড নেরালি পেরতোফিনো বাথ অয়েলটা হাতে নিয়ে সারা গায়ে মাখতে লাগলো। মাখতে মাখতে তার দৃষ্টি আচমকা গিয়ে ঠেকলো সম্মুখের আয়নার পানে। পুরো দেয়াল জুড়ে আছে আয়নাটা। মুগ্ধর কেন যেন মনে হলো আয়নাটায় হঠাৎ করে কাউকে দেখা যাচ্ছে। কেউ একজন দু হাঁটুতে মুখ লুকিয়ে কাছে। তার সর্বাঙ্গ কেঁপে কেঁপে উঠছে কান্না জোরে। মুগ্ধ চোখ শুরু করলো এবার। ধীরে ধীরে তার অক্ষি পটের সামনে স্পষ্ট হলো ক্রন্দনরত মাহির মুখ। এবারেও মেয়েটা কাঁদছে। কোনো দক্ষ শিল্পীর হাতে আঁকা নিখাত সৌন্দর্যমণ্ডিত অধৈর্যরা কাঁপছে তার। ফুললে উঠেছে সামান্য তার চোখ দুটোতে। সে কি ব্যথা! মুগ্ধ স্থির হয়ে গেল এক মুহূর্তের জন্য। ভুলে গেল তার অবস্থান। বেবুলার মতো একটুখানি এগুতে হঠাৎ তার মস্তিষ্ক বেজে উঠল কেমন। চিৎকার আর ধিক্কার দিয়ে জানালো তাকে তার হঠাৎ এরূপ পরিবর্তনের জন্য। মুগ্ধ তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরায়। তার পরিবর্তিত মুখায়বে ফের পরিবর্তন নামলো যেন। শিথিল হয়ে যাওয়া ভ্রুদয়ের মাঝে আরেক দফা ভাঁজ পড়ল বিরক্তির। লম্বাটে চোয়ালখানা তার শক্ত হলো পর মুহূর্তে। হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল আপনা আপনি। সে কটমট দৃষ্টিতে ফের তাকায় আয়নার পানে। সেথায় এখনো মাহির মুখ স্পষ্ট। মুগ্ধ এবার আর নিজের উপচে পড়া রাগগুলোকে ধরে রাখতে পারল না বোধহয়। সঙ্গে সঙ্গে এগিয়ে এসে শক্ত হাতে সজোরে ঘুরি বসালো আয়নার। মুহূর্তেই স্বচ্ছ কাচের আয়নাটা কেমন চৌচির হয়ে গেল ফেটে। পুরো শাওয়ার রুমে ছড়িয়ে ছিটিয়ে গেল কাচের টুকরো। সেই সাথে রাগী মানবের মুষ্টিবদ্ধ হাতখানাও কেটে গিয়ে যাচ্ছে তাই অবস্থা। চামড়া ফেটে লহু গড়াচ্ছে অনিয়মে। অথচ সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই মুগ্ধের। সে কেমন কটমট করতে করতে হিংস্র গর্জন তুলল, শি ইজ দ্য ডাফার অফ দ্যাট ব্লাডি বাস্টার্ড। নাথিং এলস টু মি। নাথিং মিন্স নাথিং। আসবো? কক্ষের দুয়ারে দাঁড়িয়ে অনুমতি চাইছে মেডেন এরা। তা দেখে অবাক হলো মাহি। মেঝেতে বসে থেকেই হতভাগ কণ্ঠে আওড়ায়, হঠাৎ করে অনুমতি চাইছো কেন মেইডেন? আমায় এতটাও মান দিতে হবে না, এসো। হালকা হেসে ঘরে ঢুকলেন মেডেন। ঘাড় এদিক ওদিক ঘুরিয়ে দেখে নিলেন পুরো ঘরের পরিস্থিতি। সময় মতো আগুন নিভিয়েছে মেয়েরা। নাহলে হয়তো এতক্ষণে পুরো ঘর পুড়ে ছারখার হয়ে যেত। সঙ্গে ফ্রাই হতো মেয়েটা। মেডেন একটু একটু করে এগিয়ে এসে দাঁড়ালেন মাহির সামনে। এক হাত আলগোছে বাড়িয়ে দিয়ে তারা দেখিয়ে বললেন, উঠে পড়ো ডিয়ার, নিচে যেতে হবে। হতবুদ্ধির ন্যায় মাথা উঠায় মাহি। কাঁদতে কাঁদতে চোখ শুকিয়ে গিয়েছে তার। মুখটা লাল টুকটুকে। এলোমেলো চুলে মেয়েটাকে দেখাচ্ছে বিধ্বস্ত। সে খানিক সময় নিয়ে জানতে চাইল,
নিচে কেন? মেডেন তৎক্ষণাৎ জবাব দিলেন না। নিজ উদ্যোগে একটুখানি ঝুঁকিয়ে এসে চেপে ধরলেন মাহির দুবাহু। মেয়েটাকে ধীরে ধীরে বসা ছেড়ে দাঁড় করাতে কোমরের ব্যথায় কুকিয়ে ওঠে মাহি। সঙ্গে সঙ্গে ধপ করে বসে পড়ে মেঝেতে। এদিকে তার অমন বেগতিক অবস্থা দেখে উদ্বিগ্ন মেডেন তক্ষুনি অস্থির গলায় বললেন, কি হয়েছে তোমার? এভাবে এভাবে পড়ে গেলে কেন? কোমর চেপে কুকিয়ে যাচ্ছে মাহি আর্তনাদ করে বলছে। কোমরটা ছিঁড়ে যাচ্ছে মেডেন, বোধহয় আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবো না। আশ্চর্য বনে গেলেন মেডেন। মেয়েটা আবার হুট করে এসব বলছে কেন? তিনি তৎক্ষণাৎ ঝুঁকে এলেন মাহির নিকট। মেয়েটার এলোমেলো চুলগুলি হাত বুলিয়ে জানতে চাইলেন, কিভাবে হলো এসব? কে করলো তোমার এই অবস্থা? এ পর্যায়ে ফুপিয়ে উঠে মাহি নাক টানতে টানতে বলে, আর কে? আমার চিরশত্রু। মেডেন বুঝে গেলেন মাহির কথার ভাবার্থ। তিনি কেমন ফোঁস করে নিঃশ্বাস ফেলে আফসোসের সুরে বললেন, এ তো কিছুই না মনস্টারের আসল রূপের সামনে। অবুঝ মাহি বুঝল না এহেন কথার গভীরতা। সেখানে নাক টেনে আওড়ালো, এর চেয়ে ভয়ানক আর কি বা হতে পারে মেডেন? হতে পারে বই কি, অনেক কিছুই হতে পারে। তুমি হয়তো এখনো মনস্টারের হিংস্রতার নাগালে পড়নি, তবে যেদিন পড়বে সেদিনই বুঝে যাবে আমার কথা। মাহির কৌতূহলী মন না চাইতেও কেন যেন আগ্রহ দেখালো মনস্টারের হিংস্রতা সম্বন্ধে জানতে। সে আর কি কি করবে আমার সাথে? আরো মারবে আমায়? মাহির এমন অনাকাঙ্ক্ষিত আগ্রহ দেখে ক্ষুদ্র নিঃশ্বাস ফেললেন মেডেন। ধীরে সুস্থে পা দুটো বিছিয়ে বসলেন মেঝেতে। ঘাড় বেঁকিয়ে একবার সতর্ক দৃষ্টি ঘুরালেন দরজার দিকে, তবে কাউকে তেমন দেখতে না পেয়ে তিনি কেমন ফিসফিস করে জানতে চাইলেন, সেদিন তোমার সাথে কি কি করেছিল মনস্টার? সেদিনের ভয়াল রাতের কথা মনে পড়তে গা শিওরে ওঠে মাহির। ক্ষণে ক্ষণে ঢোক গিলে বোকা মেয়েটা বলে দেয় সম্পূর্ণ ঘটনা। তা শুনে মেডেন কেমন হতভম্ব বনে গেলেন যেন। আশ্চর্যান্বিত কণ্ঠে হুট করেই শুধালেন, সে তোমাকে ভোগ করেনি? মাথা নুইয়ে ফেলে মাহি। হালকা নাক টেনে দুধারে মাথা নাড়ায় নিঃশব্দে। মেডেন তখন চেঁচিয়ে ওঠেন সামান্য। তখনই মেয়েটার কথাকে এক প্রকার দূরছাই করে বলে উঠলেন, ইম্পসিবল। যে লোকের রোজ নতুন নতুন মেয়েদেরকে বিছানায় নেওয়ার অভ্যাস, সেই লোক তোমার সাথে রাত কাটিয়েও তোমায় ভোগ করেনি? এটা আমার বিশ্বাস করতে হবে এখন। হতবাক মাহি। আকাশ থেকে পড়ল যেন এইমাত্র। মেডেনের কথা শেষ হতে না হতে সে কেমন হতবুদ্ধির ন্যায় বলে বসল, রোজ রোজ নতুন মেয়ে বলতে? মেডেন সতর্ক হলেন এবার। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে ফের তাকালেন দরজার দিকে। পরক্ষণে নড়ে চড়ে বসে চাপাসরে মাহিকে বলতে লাগলেন, দি মনস্টার অধীর রায়, যার মধ্যে বিন্দু মাত্র মনুষ্যত্ব নেই, যাকে আন্ডারওয়ার্ল্ডের মোস্ট ওয়ান্টেড রাশিয়ান মাফিয়া বলা হয়, সে কিন্তু একজন ওমেনাইজার। এক কথায় নারী দেহলোভী। রোজ নতুন নতুন মেয়েদের ধরে আনা হয় তার জন্য। এবাড়ির পিছনে যে মাউন্টেনটা আছে তার চূড়ায় রয়েছে মনস্টারের পেন্ট হাউস। মূলত সেখানেই তার মূল আস্তানা। আন্ডারওয়ার্ল্ডের সকল কাজ, নিজের পাশবিক চরিত্রের বহিঃপ্রকাশ, সবটা সেখানেই করে সে। বলতে গেলে এমন কোনো খারাপ কাজ নেই যেটা মনস্টার করে না। কথা হারিয়ে গেল মাহির। মস্তিষ্ক ফাঁকা লাগছে কেমন যেন। সে টের পেয়েছে মুগ্ধ নামক পুরুষটা খারাপ, কিন্তু সে যে এতটা খারাপ তা হয়তো স্বপ্নেও আন্দাজ করতে পারেনি সে। মাহি চুপ করে রইল। কিয়ৎক্ষণ আধো আধো স্বরে আওড়ালো, মেয়েগুলোকে ভোগ করার পর কোথায় রাখে সে? তাদেরও কি আমার মতো এভাবে আটকে রাখে? তাচ্ছিল্য ভরা হাসি দিল মেডেন। আহত স্বরে কণ্ঠ খাদে নামিয়ে বলতে লাগলেন, সবাই কি আর তোমার মতো ভাগ্যবতী মেয়ে? তাদেরকে স্বয়ং মনস্টার নামক অভিশাপ গ্রাস করেছে। তাদের মধ্যে থেকে কাউকে হয়তো ভোগ করে সঙ্গে সঙ্গে অভুক্ত প্রাডার খাবার বানিয়েছে, অথবা পাচার করেছে বিভিন্ন ক্যাসিনোতে। আবার কেউ কেউ তো দিনের পর দিন অমানবিক নির্যাতনের শিকার হয়েছে, নিজে থেকে প্রাণ দিয়েছে অকালে। বলেই বেশ বড়সড় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মেডেন। পরক্ষণে তাকালেন হতবাক মাহির পানে। ঠোঁটের কোণে আহত হাসি রেশ টেনে তিনি আলতো করে গালে হাত ছোঁয়ালেন মাহির। হঠাৎ করে মোটা হয়ে যাওয়া কণ্ঠে আওড়ালেন, আমারও না তোমার মতো একটা মিষ্টি দেখতে মেয়ে ছিল, একদম তোমার মতো। নাম ছিল মারিয়া। এতক্ষণে সম্বিত ফিরল ও মাহিরার। মেয়েটা কেমন সন্দিগ্ধ দৃষ্টি তাক করলো মেডেনের মুখের দিকে। সন্ধিহান গলায় জিজ্ঞাসা করলো, এখন কোথায় আছে সে? থমকালেন মেডেন। এক মুহূর্ত চুপ থাকতে মাহি খেয়াল করলো মধ্যবয়সী মানুষটার দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। বদনখানি কাঁপছে মৃদুমন্দ। তার কাঁপতে থাকা ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে বেরোলো, প্রাডার পেটে। আশ্চর্য মাহি। মনে জেগেছে অবাধ প্রশ্ন। ছলছল চোখে তাকিয়ে থাকা মেডেনের পানে এক পলক নিস্তব্ধ দৃষ্টি ফেলে পরক্ষণে জানতে চাইল, মানে
তাকেও কি মেরে ফেলেছে রাক্ষসটা? হুট করে চেহারায় পরিবর্তন নামলো মেডেনে। তাকে অস্থির দেখাচ্ছে বেশ। এলোমেলো দৃষ্টিতে এদিক ওদিক তাকে নিজেকে সামলানোর ব্যাপক প্রয়াসে মধ্যবয়সী। মাহি দেখলো মধ্যবয়সী চিকচিক করতে থাকা লুকোনো চোখ জোড়া। কিয়ৎক্ষণ নীরব হয়ে বসে রইল উত্তরের অপেক্ষা। তবে মেডেন জবাব দেয়নি। মেয়েটা উত্থাপিত কৌতূহলে উল্টো প্রসঙ্গ এড়াতে খানিক গলা কাকারি দিয়ে বলে ওঠে, ওসব বাদ দাও, চলো তাড়াতাড়ি ওঠো, তোমার এখন তৈরি হতে হবে। এতক্ষণের এত সওয়াল জবাবে এক মুহূর্তের জন্য ঘটনা প্রবাহ ভুলেই বসেছিল মাহি। তবে এরই মধ্যে মেডেনের এহেন কথায় সম্বিত ফিরল তার। তখনই ভয়ার্থ ঢোক গিলে আমতা আমতা সুরে বলে ওঠে, আমি পারবো না মেইডেন। মেডেন আর শুনলই না মেয়েটার অনুনয়। তৎক্ষণাৎ দুহাতে চেপে ধরলেন মাহির বাহু। ধীরে ধীরে নিজের গায়ে ভর দিয়ে দাঁড় করালেন মেয়েটাকে। কপট গম্ভীর কণ্ঠে বললেন, চলো। মাহি দাঁড়িয়েছে কোনো রকম, এক হাতে কোমর চেপে ধরে ব্যথায় মুখ কুচকে রেখেছে সপ্তদশী। মেডেনের কথা শেষ হতে না হতে হড়বড়িয়ে জিজ্ঞাসা করল, কোথায়? মেডেন গাম্ভীর্যের ছাপ ফোটালেন মুখমণ্ডলে। মেয়েটাকে ধরে ধরে এগুতে লাগলেন কক্ষের বাইরে। মাহি হতবাক, চাপাসরে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে মেডেনকে। অথচ মেডেনকে দেখো, মুখে বুঝি কুলু পেটেছে। হঠাৎ কিয়ৎক্ষণ বাদে মেডেন মাহিকে ধরে নিয়ে এলো অন্য একটি কামরার সম্মুখে। মাহি হা হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। একই আগের কক্ষের মতো হুবহু একই রকম দেখতে দরজাটা। এখানেও দুজন গার্ড মাথা নত করে দাঁড়িয়ে আছে, তাদের হাতে থাকা রাইফেলগুলো অন্যদিকে মুখ করে রাখা। মাহি হতবিহ বললেন নাই তক্ষুনি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় মেডেনের পানে। মেডেন বুঝি মেয়েটার এহেন চাহনির কারণটা বুঝে গেলেন। তিনি কেমন স্মিত হেসে আলতো করেই বললেন, ভেতরে চলো, আজকে থেকে এটা তোমার নতুন কক্ষ, আগেটা তো পুড়িয়ে ফেলেছে মনস্টার। শেষ কথাটুকু বড্ড হতাশ কণ্ঠে বললেন মেডেন। এদিকে তার এহেন কথায় পাখাড়া মাহি। ক্ষণে ক্ষণে ঢোক গিলল সামান্য। মেডেন আর কথা না বাড়িয়ে পা বাড়ালেন ঘরের ভেতর। মাহিও ঢুকলো খুঁড়িয়ে খুঁড়িয়ে। এর মধ্যে মেডেন হঠাৎ গম্ভীর মুখে বলে ওঠেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।